প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের টপিক পেনাল কোডের টপিক 5, থেফট, এক্সটর্শন, রবারি অ্যান্ড ড্যাকৈটি। চুরি, বলপূর্বক আদায়। বলপূর্বক আদায়ের আরো নাম আছে জোরপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ। ইংরেজি একটা এক্সটর্শন, কিন্তু বাংলা একাধিক। মানে নিজে নিজে দিয়ে দেওয়া হবে না। মনে করেন আমার হাতে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা আরেকজন যদি আমার কাছে বলে যে মোবাইল ফোনটা আমাকে কি করেন, দেন, তাহলে এই মোবাইল ফোনটা আমি যদি দিয়ে দিই, সেক্ষেত্রে এইটা আমি নিজে থেকে দিচ্ছি। তো নিজে থেকে এক্সটর্শনের ক্ষেত্রে নিজে থেকে দিয়ে দেওয়া হয়, ভয়ে হোক বা অন্য কোনো ব্ল্যাকমেলের শিকার হয়ে। আর চুরির ক্ষেত্রে কিন্তু এই মোবাইল ফোনটা যিনি মালিক তিনি দিয়ে দেন না, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এই ছিনিয়ে নেওয়াটা প্রকাশ্যে হতে পারে, যেমন আমরা চাঁদা, যেটা বলে ছিনতাই করা, সেটাও চুরি হতে পারে, নিয়ে চলে গেল দ্রুত। অথবা গোপনে, অর্থাৎ মালিকের অগোচরে পকেট থেকে গোপনে নিয়ে নিল, অথবা বাসা থেকে গোপনে চুরি করে নিল রাত্রিবেলা বা দিনের বেলা। অর্থাৎ চুরি প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। এক্সটর্শন কিন্তু সবসময় প্রকাশ্যে হবে, গোপনে হবে না। কারণ যে এক্সটর্শন করে সে দুর্ধর্ষ একজন ক্রিমিনাল টাইপের মানুষ, সে এইভাবে করে। তারপরে দর্শুতা। দর্শুতা হচ্ছে চুরি এবং বলপূর্বক আদায়ের একটু গুরুতর অবস্থা। চুরির সাথে যদি তাৎক্ষণিক ভয় যুক্ত হয় বা কোনো নিয়ন্ত্রণ করা হয়, যে মালিক সম্পত্তির, অবশ্যই সেটা কি সম্পত্তি হতে হবে চুরির ক্ষেত্রে? অস্থাবর সম্পত্তি হতে হবে। কোনো অস্থাবর সম্পত্তি চুরি করতে যেয়ে যদি কি করা হয়, মালিককে ভয় দেখানো হয়, মালিককে নিয়ন্ত্রণ করা হয়, মালিককে দেখা যাচ্ছে যে জড়িয়ে ধরে আহ, আটকে রেখে তার জিনিস যদি নিয়ে নেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই দস্যুতা পরিণত হবে। এবং দস্যুতা আর ডাকাতি একই জিনিস। আহ, দুই তিন চারজন, এক দুই তিন চার, এক দুই তিন চারজন মিলে যদি দস্যুতা করা হয়, তাহলে সেটা দস্যুতাই। কিন্তু এই একই কাজ যদি 5 জন হয়ে যায়, তাহলে সেটা ডাকাতিতে পরিণত হয়, সেটা আমরা জানি। সংক্ষেপে 4টা টপিক আমি তুলে ধরলাম। সেবার আমরা দেখব যে প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আমি রেখেছি এই টপিকে, বা বিগত সালে কেমন প্রশ্ন এসেছে এবং নতুন আমি কেমন প্রশ্ন দিয়েছি। আসলে এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই টপিকের আন্ডারে যে 8টি প্রশ্ন রেখেছি, এগুলো পড়লে আশা করি আপনারা বুঝতে পারবেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি সংজ্ঞায়িত করুন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা চলে যাই প্রথম প্রশ্নে। এখানে প্রশ্নটা আবার রিপিট করেছি যেন আপনারা খুঁজে পেতে সুবিধা হয়। প্রথমে আছে চুরি। 4টা যে কনসেপ্ট বা 4টা যে টপিক, এই 4টা টপিকই আমরা প্রথমে সংজ্ঞা জেনে নিব, বুঝে নিব এটা কি জিনিস। তাহলে প্রথমে আমরা একটু সূচনামূলক 2-3 লাইন লিখব। কিন্তু সূচনা এই কথাটা না লিখে জাস্ট চুরি কথাটা লিখে, চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে, স্থাবর সম্পত্তি চুরির আওতায় পড়ে না, একই কথা। তবে কিছু কিছু স্থাবর সম্পত্তি চুরি করার জন্য তা প্রথমে অস্থাবর সম্পত্তিতে পরিণত করতে হয়। মানে স্থাবর সম্পত্তি আছে, যেমন গাছ বা কোনো স্থাবর সম্পত্তি, একটা বিল্ডিং, বিল্ডিং এর একটু অংশ, বিল্ডিং এর একটা ভবনে মনে করেন যে জানালা আছে, জানালা যদি খুলে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে তো সেটা স্থাবর সম্পত্তি প্রথমে খুললেই অস্থাবর হয়ে গেল, তারপর সেটা চুরি করে নিয়ে চলে গেল। কেননা চুরি করার জন্য সম্পত্তি স্থানান্তর জরুরি, মানে চুরি করতে হলে মালিকের সম্পত্তি যেখানে আছে সেখান থেকে সরিয়ে নিতে হবে আরেক জায়গায়। এটা হচ্ছে একটা কন্ডিশন। আর শুধুমাত্র অস্থাবর সম্পত্তি স্থানান্তর করা সম্ভব। যেটা স্থাবর সম্পত্তি ভূমির সাথে লেগে আছে, একটা ভবন, সেটা ভূমির থেকে আলাদা করে নিয়ে যাওয়া সম্ভব না। যদিও এখন মুভেবল বাড়িঘর তৈরি হচ্ছে, সেটা ভিন্ন জিনিস, সেটা তো মুভ করা যাচ্ছে। যেটা মুভেবল বাড়িঘর, কিছু কিছু বাড়িঘর আছে কন্টেইনার রুম বা কন্টেইনার হাউস, কন্টেইনার হাউস সেটা তো মুভ করবে। বা যেগুলো ভ্যানিটি ভ্যান, ভ্যানিটি ভ্যান যারা সেলিব্রিটি অভিনয় করে, তাদের একটা বাসের মতো
ভিকেল থাকে, একটা গাড়ি থাকে, সেখানের ভেতরে বাড়ির মতো সবকিছু থাকে। তো সেগুলোকে তো আমরা স্থাবর বলতে পারবো না, চাকার উপরে সেগুলো মুভ করে। বা যেগুলো মুভ করানো যায় সেটা জমি থেকে যখন আলাদা করা হচ্ছে, সেটা বাড়ি হোক আর গাছই হোক, বা কারেন্টের কোনো পুল হোক, বা অন্য যা কিছু হোক না কেন, সেটা আর স্থাবর থাকে না, অস্থাবর হয়ে যায়। তার মানে সেটা চুরির যোগ্য হয়ে যায়। কোনো স্থাবর সম্পত্তিকে চুরির উদ্দেশ্যে অস্থাবর সম্পত্তিতে পরিণত করার সাথে সাথে চুরির অপরাধ সংঘটিত হয়েছে মর্মে পরিগণিত হবে। তো এই সূচনামূলক বক্তব্য কি দেওয়া জরুরি? হ্যাঁ, যদি প্রশ্নের নম্বর বেশি থাকে, আপনি এই যে 3-4 লাইন, 3.5 লাইন আছে, এতটুকু দিলে নম্বর ভালো পাবেন, যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন। কিন্তু যদি নম্বর কম থাকে, দরকার নাই এই অংশটুকু। কোন অংশটুকু দরকার? 378 ধারায় কি বলা আছে সেটা দরকার। দণ্ডবিধি বা দ্য পেনাল কোড 1860 এর 378 ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারা মতে চুরির উপাদানগুলো হলো, তাহলে সংজ্ঞার মধ্যে আমরা 4টা উপাদান পাচ্ছি চুরির। কি কি সেটা যদি বলতে পারেন, সেটা ঢালাও ভাবে বললে হবে যেভাবে ব্যারাকটে আছে, অথবা আমি যেভাবে 4টি পয়েন্ট আকারে দিয়েছি এইভাবে বলতে পারলেও হবে। 4টা উপাদান বলতে পারলেই চুরির সংজ্ঞা হয়ে গেল। কারো দখল হতে, তাহলে কারো দখল বলতে যিনি সম্পত্তির মালিক, যিনি সম্পত্তির অধিকারী, যার সত্ত্ব আছে সম্পত্তিটাতে, ওনার কোনো অস্থাবর সম্পত্তি, তাহলে সত্ত্বের মধ্যে বলে দিতে হবে অস্থাবর সম্পত্তি। তার বিনা সম্মতিতে যার দখলে ছিল একটি অস্থাবর সম্পত্তি, যেমন এই মোবাইল ফোনটা আমার দখলে আছে, তাহলে কারো দখল হতে মানে এটা আমার দখলে আছে মোবাইল ফোনটা। কোনো অস্থাবর সম্পত্তি, মোবাইল ফোন একটা অস্থাবর সম্পত্তি। তার বিনা সম্মতিতে মানে আমার বিনা সম্মতিতে, অসাধু ভাবে গ্রহণ করার অভিপ্রায়ে কেউ যদি আমার ফোনটা, আমার এখন ডেস্কে আছে, বা যখন রাস্তায় চলাফেরা করি তখন আমার প্যান্টের পকেটে থাকছে, বা পাঞ্জাবির পকেটে থাকছে, তখন যদি কেউ এটা গোপনে নিয়ে নেয়, অথবা কোথাও এই মোবাইলটা আমি রেখেছি, সেটা আমার বাসা হতে পারে, বা আমার অফিস হতে পারে, বা আমার কোর্টে কোনো টেবিলে হতে পারে, রেখেছি, সেটা আমার আয়ত্তাধীনে আছে। তো এইটা যদি কেউ অসাধুভাবে এটা নিয়ে নিবে আমার অনুমতি ছাড়া, গোপনে যদি নিয়ে যায়, অথবা প্রকাশ্যে আমার পকেট থেকে সে ছিনিয়ে নিয়ে যদি চলে যায়, তাহলেও কিন্তু সেটা চুরি হবে। স্থানান্তর করা, তাহলে ছিনিয়ে নিয়ে চলে গেল, তার মানে এই মোবাইল ফোনটা আমার পকেটে ছিল, বা এই মোবাইল ফোনটা আমার হাতে ছিল, মোবাইল ফোনটা আমার টেবিলে ছিল, সেখানে আর থাকলো না, কোথায় চলে গেল? যে চোর, সে চুরি করে অন্য জায়গায় নিয়ে গেল। খুব মানে কমন একটা সিনারিও। ঘটনা কি ঘটছে কল্পনা করলে এই ধরনের অসংখ্য আমরা টেলিভিশন টেলিভিশনে, সিনেমা, নাটকে, বা অ্যাডে, অনেক জায়গায় আমরা এগুলো দেখে থাকি। অনেক রিলসও হচ্ছে এর উপরে। তো আমরা চিন্তা করলেই চুরি কি জিনিস খুব ভালোভাবে বলতে পারবো। কিন্তু বাস্তবে আমরা যেটা মনে করতাম চুরি মানে গোপনে রাত্রে হয়তো বা চুরি করা, কিন্তু আসলে না, যেটা ছিনতাই সেটাও চুরি। আর যদি অনুমতি ছাড়া দ্রুত গতিতে নিয়ে চলে যায়, সেটা চুরি। তাহলে এই যে 4টা যে শর্ত, সেটা যদি ম্যাচ করে তাহলে সেটা চুরি হবে। খুব ভালোভাবে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, এবং চুরির সাথে এর পরেই এক্সটর্শন আছে, সেটার পার্থক্য কি সেটা বোঝার চেষ্টা করেন। যদি 4টা অপরাধের কনসেপ্ট বুঝতে পারেন কি বোঝাচ্ছে, এই কাজ হলে চুরি, এই কাজ হলে বলপূর্বক গ্রহণ, এই কাজ হলে দস্যুতা, এবং দস্যুতা যদি 5 জন বা তার বেশি লোক মিলে করে, তাহলে তো সেটা কি হয়ে যাবে? ডাকাতি হয়ে যাবে। তো এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বর্ণনামূলক প্রশ্ন হোক, ব্যাখ্যামূলক প্রশ্ন হোক, তারপরে এখান থেকে যদি সাজা জানতে চাওয়া হয়, যেভাবে প্রশ্ন আসুক না কেন, ইভেন প্রবলেমেটিক প্রশ্ন আসলে আপনার উত্তর করতে পারবেন। দণ্ডবিধি 1860-এর 379 ধারায় চুরির শাস্তির বিধান আছে। আরো যদি প্রশ্নের মান বেশি থাকে, তাহলে 80 আছে, 380, 81, 82, এগুলো আমাদের লিখতে হতে পারে। তাহলে আপনারা সেগুলো বিআর এক থেকে বা এমসিকিউ নোট থেকে একটু দেখে নেবেন। সাধারণত যদি এই 4টা অপরাধ নিয়ে যদি একটা 10 নম্বরের প্রশ্ন আসে, তাহলে 379 লিখলেই এনাফ। 380, 381, 82 লিখার দরকার নেই। আবারও বলছি, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে 379 লিখতে হবে। এটা বেসিক, এখান থেকে শুরু হয়। এবং 379তেই কিন্তু
বেশি অপরাধ হয়, কারণ বাইরে চুরিটাই বেশি হয়। অত্র ধারা মতে চুরির শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। হয়ে গেল চুরি নিয়ে যত গল্প, সব শেষ। খুব সংক্ষেপে, খুব বেশি কিন্তু লিখি নাই। প্রথমে যে কয়েকটি লাইন লিখেছি এটা আমার তৈরি করা লাইন। এগুলো আপনার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুব সহজ ভাষায় আছে। কঠিন মনে হবে না, নতুন মনে হতে পারে। তো সহজ ভাষায় আসছে, এটা আপনার একটু মনে করে মুখস্থ করার চেষ্টা করবেন, বুঝে বুঝে, যেন পরীক্ষার খাতায় ভালো নম্বর উত্তোলন করতে পারেন। এরপরে চুরির কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, আমরা চলে যাই বলপূর্বক আদায়ের কনসেপ্টে। বলপূর্বক গ্রহণের বা আদায়ের অপরাধ ততক্ষণ পর্যন্ত সংগঠিত হয় না যতক্ষণ পর্যন্ত ভয়ে সম্পত্তি হস্তান্তরের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত না হয়। এই মোবাইল ফোন আমার, এই মোবাইল ফোনটা আরেকজনকে আমি দিয়ে দিব, কখন দিয়ে দিব? হয়তোবা গিফট করে দিতে পারি, সেটা তো ভিন্ন জিনিস, গিফট তো আর অপরাধ না। কিন্তু যদি আমার ইচ্ছা নাই, কিন্তু আমার মনের মধ্যে এটা দিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে, কখন কেউ যদি আমার সামনে একটা চাকু ধরে বলে, যা আছে বের করো, বের না করলে মেরে ফেলবো বা আঘাত করব বা চাকু মারবো, তখন তো ভয় করে আমি ফোনটা তাকে দিয়ে দিব। তার মানে মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে, কেন? ভয়ে, অথবা আমাকে ধরে আছে আমার ক্ষতি করবে, অথবা অন্য কোনো কারণে। তো ভয়টাই হচ্ছে মেন কারণ, আতঙ্ক, ভয়ে আমার ফোনটা আমি নিজে থেকে দিয়ে দেবো, সে জোর করে ছিনিয়ে নিবে না। তাহলে ভয় দেখিয়ে না নিলে সে সম্পত্তি গ্রহণ বলপূর্বক বলা যায় না। তবে সরলভাবে কোনো সম্পত্তি গ্রহণ করে পরবর্তীতে ভয় দেখিয়ে তার ক্রয় রসিদ নিলে বলপূর্বক আদায়ের অপরাধ হবে। মনে করেন যে মোবাইল ফোনের দোকানে গেছেন, মোবাইল ফোনের দোকানে গেছেন, সেখানে হয়তোবা সরল বিশ্বাসে তার কাছ থেকে একটা ফোন নেওয়া হলো, নিয়ে সেই দোকান থেকে, আচ্ছা কল করে দেখি তো ঠিকভাবে কথা শোনা যাচ্ছে কিনা, এই বলে দোকানের বাইরে গিয়ে সেটা নিয়ে চলে যাওয়া হলো। তাহলে সেটা কিন্তু চুরি হলো, বা এর মধ্যে প্রতারণাও থাকতে পারে, সেটা ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যাবে। তো টাকা না দিয়ে মোবাইল ফোনটা বাইরে ঠিকভাবে কথা শোনা যাচ্ছে কিনা ট্রাই করতে গিয়ে, ট্রায়াল দিতে গিয়ে যদি নিয়ে চলে যাওয়া হয়, এবং পরবর্তীতে সমস্যা হতে পারে মামলা করলে, তাই তাকে ফোন করে ভয় দেখিয়ে যে এটার আমার একটা রসিদ দাও, আইএমই নাম্বার এটা, এবং এর মোবাইল ফোনের মডেল নাম্বার এটা, যেভাবে রসিদে যে তথ্যগুলো লাগে, এবং এত টাকা, 20,000 টাকা লিখে রসিদ আমাকে দাও, না দিলে কিন্তু খবর আছে, মানে ভয় দেখাচ্ছে। তার মানে প্রপার্টি নিল আগে, কিন্তু রসিদ নিচ্ছে পরে, ভয় দেখাচ্ছে পরে, তাও সেটা বলপূর্বক আদায় হতে পারে। অর্থাৎ চাঁদাবাজির মতো বিষয়টা, আমরা চাঁদাবাজি বললে ভালো বুঝবো এটা। তো বলপূর্বক আদায় মানে সাধারণ ভাষায় হচ্ছে এটাকে বলে চাঁদাবাজি। যারা চাঁদাবাজি দাদাগিরি করে, তারা কিন্তু ভয় পায় না। তারা ওই টাইপেরই মানুষ, যারা অন্যদেরকে ভয় দেখিয়ে তারা বিজনেস করে। তাদের ত্রাসের বা ভয়ের বিজনেসই হচ্ছে মানুষকে বাধ্য করে তাদেরকে নিয়মিত অর্থ দিতে। দোকান থেকে হয়তো বা অর্থ আদায় করছে। এখন তো খবরে দেখছি যে ঢাকায় স্পটে স্পটে গাড়ি থেকে চাঁদা উঠানো হচ্ছে। চাঁদা তারা ভয় দিচ্ছে, কেন ভয় দিচ্ছে? যেন গাড়িটা আটকে না রাখে। এটা কিন্তু এক ধরনের এক্সটর্শন, চাঁদাবাজি বলছে। খবর করছে যে ঢাকায় গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে কোটি কোটি টাকা। তো চাঁদা আদায় করা হচ্ছে, এই যে চাঁদা, এটা কিন্তু পেনাল কোডে চাঁদাবাজি কোনো কি না, অপরাধ না, মানে এই শব্দ নেই, কিন্তু এটাই কিন্তু এক্সটর্শন বা বলপূর্বক আদায়, ভয় দেখে আদায়। তো এটা আমি 2.5 লাইনে সূচনা বলে দিলাম, এটা সম্পর্কে বেসিক একটা বক্তব্য দিলাম। এবার পেনাল কোডের 383 ধারায় কি বলা হচ্ছে সেটা আমরা দেখব। এখানে সংজ্ঞা আছে, অত্র ধারা মতে বলপূর্বক আদায়ের উপাদানগুলো হলো, আমরা উপাদানগুলো দিয়েই কিন্তু সংজ্ঞাগুলো বোঝানোর চেষ্টা করছি। অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখাবে। ক্ষতির ভয়, দেহের ভয় দেখাতে পারে, অথবা সম্পত্তির ক্ষতির ভয় দেখাতে পারে। বলতে পারে যে তুমি যদি আমাকে এই ফোনটা না দাও, তাহলে তোমার অফিসে আগুন ধরিয়ে দেব, তোমার বাড়িতে আগুন ধরিয়ে দেব। তাহলে দেহের ভয় দেখাচ্ছে না, কিন্তু সম্পত্তি নষ্টের ভয় দেখাচ্ছে। তাহলে যেই হোক, দেহ সম্পত্তি বা অন্য কোনো সুনামের ভয় দেখাতে পারে, যে তুমি যদি এই ফোনটা না দাও তোমার নামে দুর্নাম ছড়িয়ে দেব। তাহলে যে কোনো ভয় দেখালেই সেইটা এক্সটর্শনের পর্যায়ে চলে যাবে। উক্ত ভয় দেখানো অবশ্যই ইচ্ছাকৃতভাবে হতে হবে। ভয়টা অনিচ্ছাকৃতভাবে পরিস্থিতির শিকার হয়ে দেখানো সেটা ভিন্ন জিনিস।
ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে যদি অপরাধী দেখায় তাহলে সেটা এক্সটর্শন হবে। উক্ত কার্যটি অবশ্যই অসাধু উপায়ে করতে হবে। অসাধু উপায় ছাড়া তো অন্যের জিনিস কেউ নিবেই না। কারণ যারা সৎভাবে পরিশ্রম করে কোনো পেশা পরিচালনা করে তারা তো অন্যের সম্পত্তি নেওয়ার, অন্যায়ভাবে নেওয়ার চিন্তাই করবে না। কারণ তারা সৎভাবে জীবনযাপন করে। সততার বিপরীত শব্দই হচ্ছে অসাধু। তাহলে সৎভাবে জীবনযাপন করলে, সৎভাবে যদি ইনকাম করা হয়, আয় করা হয়, তাহলে অন্য সম্পত্তির লোভ কেউ করবে না, অন্যায় তখন হবে না সমাজে। তো যখনই সততা নষ্ট হয় কারো মধ্যে, তখনই তার অপরাধ করার প্রবণতা তৈরি হয়। বিশেষ করে সম্পত্তি বিষয়ে যে অপরাধ, সেগুলো, এই ধরনের অপরাধ তৈরি হয়। ভয় দেখে উক্ত ব্যক্তিকে বাধ্য করবে, ব্যক্তিটা সম্পত্তিটা দিতে বাধ্য হবে। দান হিসেবে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে, এখানে দেখেন শুধু চুরির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি যেগুলো মুভ করা যায়, কিন্তু বলপূর্বক আদায় করা যায়, কিন্তু জমি, পুকুর, বিল্ডিংও লিখে নেওয়া অসম্ভব যে আমাকে দান করে দিতে হবে। দান না করলে এই ক্ষতি করব, ওই ক্ষতি করব, তাহলে জমিও লিখে নিচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এক্সটর্শন কোন সম্পত্তির ক্ষেত্রে সম্ভব? ক স্থাবর, খ অস্থাবর, ক খ উভয়। তার মানে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে কিন্তু এক্সটর্শন সম্ভব, আর চুরির ক্ষেত্রে কিন্তু সম্ভব না। তাহলে এটা বুঝতে হবে, একটা বেসিক পার্থক্য দুইটার মধ্যে পেলাম। চাঁদা অর্পণে, এখানে আমি কিন্তু বলে দিলাম চাঁদা অর্পণে, মূল্যবান জামানত অর্পণে। মূল্যবান জামানত বলতে যেমন চেক বা প্রমিজরি নোট, কোনো কিছুর নোট লিখে দিলাম যে হ্যাঁ তোমার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা ধার নিলাম, এটাই তো প্রমিজরি নোট হয়ে গেল। পরে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আসলে আমি কোনো টাকা ধার নিইনি, আমাকে জোর করে লিখে নিল কাগজে বা স্ট্যাম্পে। মূল্যবান জামানতে পরিণত করার উদ্দেশ্যে স্বাক্ষর বা সিল প্রদান করতে, তাহলে ও কোনো কিছু লিখে নিয়ে আসছে, বা সাদা স্ট্যাম্প বা কাগজ লিখে নিয়ে আসছে, লিখে নিয়ে এসে বলছে আপনার সিল মেরে সাইন করে দেন, আমি পরে যা খুশি লিখে নেব। তাহলে এটা করলে তো বিপজ্জনক একটা জিনিস, সাদা কাগজে সই দেওয়া বা স্ট্যাম্পে সই দেওয়া বা কোনো রসিদে সই দেওয়া, বা যদি আমি একজন আইনজীবী, আমাকে যদি বলে একটা ওকালতনামায় আমাকে সই দেন, আমি না বুঝে ওকালতনামায় যদি সই দিই, সেটা আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, একটা অন্যায় কাজে ব্যবহার হতে পারে, একটা জাল জালিয়াতির কাজে ব্যবহার হতে পারে। তাহলে সেটাও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। তাহলে স্থাবর হোক অস্থাবর হোক যে কোনো সম্পত্তি, এর মধ্যে যদি এই 4টি বেসিক উপাদান থাকে, 4 নম্বর উপাদান ভয় দেখানোর পেছনে কি মোটিভ থাকতে পারে সেটা ব্যাখ্যা করেছি। 4 নম্বর পয়েন্টে ভয় দেখিয়ে ব্যক্তিকে বাধ্য করবে কি দিতে, মোটিভটা কি, যে অন্যায় করছে, যে অপরাধ করছে তার লাভটা কি হচ্ছে, এই যে ক খ গ ঘ, এই 4টা জিনিস লাভ হচ্ছে, এগুলো দেখিয়েছি। তো আশা করি চুরি এবং এক্সটর্শন দুইটা ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আপনারা এখান থেকে উত্তর দিতে পারবেন। এরপরে হচ্ছে দস্যুতা বা রবারি। দণ্ডবিধি 1860-এর 390 ধারায় দস্যুতার সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারা মতে প্রত্যেক দস্যুতায় হয় চুরি, নচেত বলপূর্বক আদায়ের উপাদান থাকবে। তার মানে দস্যুতা আর অন্য কিছু নয়, হয় চুরি অথবা বলপূর্বক আদায়, এই দুইটা ঘটনায় ঘটছে, কিন্তু তার সাথে নতুন কিছু উপায় যুক্ত হচ্ছে, মানে ম্যানার বা অপরাধের যে ভঙ্গি বা উপায়, সেটা সামান্য পার্থক্য আছে। চুরির কাজটাই হচ্ছে একটু স্পেশালি, বা বলপূর্বক আদায়ের কাজটাই হচ্ছে আরেকটু স্পেশালি, অর্থাৎ একটু ভয়াবহ উপায়ে। চুরি যখন ভয়াবহ উপায় ধারণ করে তখনই সেটা দস্যুতা, বলপূর্বক আদায় যখন একটু ভয়াবহ উপায় ধারণ করে তখনই সেটা দস্যুতা। চুরি যখন দস্যুতায় পরিণত হয়, চুরি যখন দস্যুতায় পরিণত হয়, মাত্র 2টা লাইনে এটার উত্তর করেছি। হুবহু এভাবে প্রশ্ন আসে 2 বা 3 নম্বরের। চুরি কখন দস্যুতায় পরিণত হয়? চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো বা আহত, আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে বা উক্তরূপ চেষ্টা করলে, তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে মৃত্যু ঘটানো। তাহলে চুরি করতে গেছে, চুরি করতে যাই চোর কি করছে, আরেকজনকে মেরে ফেলবো। আমাকে যদি আটকাও তাহলে কিন্তু মেরে ফেলবো, না হলে কিন্তু এই যে হাতে চাকু আছে, চাকু দিয়ে আঘাত করব।
অথবা পিস্তল আছে, পিস্তল দিয়ে গুলি করে দিব, বন্দুক আছে, বন্দুক দিয়ে গুলি করে দিব। বেআইনি বাধা দেওয়া, তো বেআইনি বাধা মানে যে মালিক সম্পত্তি তাকে আটকে, মানে বাধা দিচ্ছে, চলতে দিচ্ছে না, মানে তাকে নিয়ন্ত্রণ করছে, জাপটে ধরে রাখছে। অথবা এই যে চারটা কথা বলা হলো, মৃত্যু ঘটানো বা হার্ট করা বা যে রেস্ট্রেন্ট করা, বাধা দেওয়া, এগুলোর প্রচেষ্টা করা, অ্যাটেম্প্ট করা, এগুলোর যদি চেষ্টাও করা হয়, তাহলেই সেটা কি হয়ে যাবে? চুরি না হয়ে সেটা দস্যুতায় পরিণত হবে। মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে, তাহলে তাৎক্ষণিক ভয় দেখালেও হবে, আবার এই যে চেষ্টাগুলো যদি করে সেক্ষেত্রেও হবে। এই দুইটা পয়েন্ট যদি ম্যাচ করে চুরির ক্ষেত্রে, তাহলে সেটা আর চুরি না, সেটা দস্যুতা বা রবারি হয়ে যাবে। খুবই সহজ বিষয়। এবার বলপূর্বক আদায় যখন দস্যুতায় পরিণত হয়, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে 2 নম্বরের জন্য, যে কখন বলপূর্বক আদায় দস্যুতায় পরিণত হতে পারে। যে ব্যক্তিকে ভয় দেখানো হচ্ছে তার নিকটে উপস্থিত থাকা। তাহলে দেখেন, একটু আগে আমরা পড়লাম, বলপূর্বক আদায় ভয় দেখিয়ে জিনিসপাতি নিয়ে নিবে, বাড়ি নিয়ে নিবে, গাড়ি নিয়ে নিবে, মোবাইল ফোন নিয়ে নিবে, টাকা নিয়ে নিবে, গহনা নিয়ে নিবে। তো এই নিয়ে নেওয়ার সময় যদি সামনে, নিকটে উপস্থিত থাকে, কতটুকু নিকটে? যতটুকু নিকটে থাকলে একটা মানুষ ওই মানুষটাকে দেখে ভয় পাবে, ততটুকু নিকটে। যদি 10 হাত দূরে থেকে ভয় দেখানো সম্ভব হয়, 10 হাত দূরে থেকে ভয় দেখালে সেটা রবারি হবে। তার মানে যতটুকু নিকটে থাকলে একটা মানুষ ভয় পেতে পারে, ততটুকু নিকটে থাকলেই সেটা আর এক্সটর্শন হবে না, সেটা রবারি হয়ে যাবে। বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে, তারপরে বলপূর্বক আদায় করছে তখন যে ব্যক্তির থেকে সম্পত্তি নিচ্ছে, মোবাইল ফোন, টাকা পয়সা, মানিব্যাগ নিয়ে নিচ্ছে, তাকেই যদি ভয় দেখায়, অথবা তার কোনো আত্মীয় স্বজন, তার পরিবারের কাউকে, তার বাবা মা বা তার স্ত্রী সন্তান কাউকে, বা মহিলা মানুষ হলে তার স্বামী বা অন্য কাউকে যদি ভয় দেখায়, বা আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলে সেটা কি হয়ে যাবে? রবারি হয়ে যাবে। উক্ত ব্যক্তিকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করলেও সেটা, এই যে তিনটা উপাদান আছে সেগুলোর সমন্বয়ে সেটা কি হয়ে যাবে? দর্শিতা হয়ে যাবে। সেটা আর বলপূর্বক আদায় থাকবে না। তো আশা করি যে দস্যুতা কি জিনিস সেটা ভিন্ন কিছু নয়, চুরির ভয়াবহ রূপ অথবা বলপূর্বক আদায়েরই ভয়াবহ রূপ। তার মানে চুরি আর বলপূর্বক আদায়, এই দুইটা যদি যদি ভালোভাবে বুঝি, এর সাথে এই দুইটা আর নিচের তিনটা পয়েন্ট যদি বুঝি, তাহলে আমরা দস্যুতা ভালোভাবে বুঝতে পারবো। আলাদা কোনো কিন্তু সংজ্ঞা নেই দস্যুতার, এবং ডাকাতিরও কোনো আলাদা সংজ্ঞা নেই। 391 ধারায় ডাকাতির সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারা মতে 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সংগঠন করে তখন তাকে ডাকাতি বলে। 5 বা ততোধিক, 5 বা তার বেশি, 100 200 হতে পারে। ডাকাতরা ডাকাতিতে ব্যর্থ হলেও তা ডাকাতি বলে গণ্য হবে। ডাকাতরা ডাকাতিতে ব্যর্থ হলেও তা ডাকাতি বলে গণ্য হবে। ডাকাতিতে ব্যর্থ মানে ডাকাতির উদ্দেশ্য কি? ডাকাতি করার উদ্দেশ্য কি? কেউ লাইনে এসে বলবেন। ডাকাতরা কি কারণে ডাকাত করে? ডাকাতি করার উদ্দেশ্য কি? মোটিভ কি? কেউ একজন হাত উত্তোলন করবেন এটার উত্তর দেওয়ার জন্য, ডাকাতির উদ্দেশ্য কি? অনেকগুলো হাত উত্তোলন হয়েছে। আচ্ছা, দেবদাস ভাই বলেন প্রথমে। দেবদাস ভাই লাইনে বুঝছেন? আসবেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে বলেন, পাচ্ছেন আপনি? ডাকাতের উদ্দেশ্য কি? হ্যাঁ, ডাকাতের উদ্দেশ্য কি? ডাকাতির উদ্দেশ্য হচ্ছে আহ মানুষের মনে ভীতি সঞ্চার করে তার কাছ থেকে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেওয়া, এবং আচ্ছা। প্রয়োজনে যদি যদি সেটাতে সে বাধাগ্রস্ত হয় তাহলে প্রয়োজনে সে আঘাত করবে। হ্যাঁ, এটাই হলো ডাকাতের উদ্দেশ্য। সেই আঘাতটা আচ্ছা। হতে পারে মেজর, আম- হতে পারে মাইনর। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি, দুইটা অপশন দিচ্ছি।
ডাকাতি কি মানুষকে ভয় দেখানো, না মানুষের সম্পত্তি নেওয়া, কোনটা? মানুষকে ভয় দেখানো। আচ্ছা, ডাকাতির উদ্দেশ্য দেবদাস ভাই বলছে ভয় দেখানো। ডাকাতির প্রধান উদ্দেশ্য ভয় দেখানো, সম্পত্তি নেওয়া প্রধান উদ্দেশ্য নয়। আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এই একটু সর্দি কাশি কফ অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে। আর অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু শরীর শেষ ভাই। জি জি ভাই, আমাদের তো 5 সপ্তাহ অ্যান্টি দিয়েছিল, 7 দিনের কোর্স দিয়ে এখন ঘরেই থাকতে হবে আর কি, আর একটু পুষ্টিকর খাবার খেতে হবে। দেখ, এটার পরে আমি আমি অ্যান্টিবায়োটিক মনে হয় যে 10 বছর পরে খেলাম এবার। তো যাই হোক, অন্য একদিন গল্প করবো নি আপনার সাথে আলাদাভাবে। এবার বলেন যে ডাকাতির উদ্দেশ্য কি? মানুষকে ভয় দেখানো না তার সম্পত্তি নেওয়া? এটা হচ্ছে আপনার ডাকাতির চুরি এবং বলপূর্বক গ্রহণ, এই দুটো। আমি অপশন দিয়ে দিচ্ছি, হয় এটা না হলে ওইটা চুজ করেন। প্রধান উদ্দেশ্য কি ডাকাতির? মানুষকে ভয় দেখানো, না মানুষের সম্পত্তি নিয়ে নেওয়া? আমি আমাকে অ্যান্টিবায়োটিক দাও তো, এটা দাও আমি, এটা দাও। আচ্ছা, শহীদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ডাকাতির মেন উদ্দেশ্য হলো সম্পত্তি নেয়া, সম্পত্তি লুট করা। সম্পত্তি লুট করা, সম্পত্তি লুট করতে জি গেলাম, সম্পত্তি জি ডাকাতরা লুট করতে গেছে, যে দেখলো সবাই জি ঘুমিয়ে আছে, চোরের মতো ঢুকলো, জি। সবকিছু নিয়ে বের হয়ে চলে আসলো, তাহলে তাদের কি আর ওই ঘুমন্ত মানুষকে তুলে মেরে ফেলার দরকার আছে না আঘাত করার দরকার আছে? কোনো দরকার আছে কি? না না, এই ক্ষেত্রে দরকার নাই। বাধাপ্রাপ্ত হলে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে সেক্ষেত্রে তারা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। না, সেটা তো সিচুয়েশন, তাদের পূর্ব প্রস্তুতি হ্যাঁ, থাকে, বাই হুক অর কুক তারা সম্পত্তি নিয়ে আসবে, সম্পত্তি তাই নিয়ে না? আসবে। জি জি তাদের উদ্দেশ্য সম্পত্তি নিয়ে আসবে, সম্পত্তি নিয়ে আসতে যে অন্য কাজ যদি করা লাগে করবে। তাই ডাকাতি কিন্তু জি। মানে অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি নয়, এটা অফেন্স এগেইনস্ট প্রপার্টি। অফেন্স প্রপার্টি। এগেইনস্ট প্রপার্টি, ডাকাইতি কিন্তু অফেন্স এগেইনস্ট প্রপার্টি। প্রপার্টি নেওয়াই প্রপার্টি। উদ্দেশ্য। এখন আমি একটা বাসায় প্রবেশ করলাম, বাসা ফাঁকা, সবাই ঈদের দাওয়াত খেতে গেছে গ্রামের বাসায়, এই জায়গায় জি সবকিছু লুট করে নিয়ে চলে গেল 10 জন লোক এসে, ঠিক আছে? তাহলে জি। এখানে তো সম্পত্তি উদ্দেশ্য। ডাকাতেরা কিন্তু আগে থেকে কি করে, রীতি করে, রীতি করা মানে অবজার্ভ করে, অবজার্ভ করে দেখে যে সহজ ভাবে কিভাবে ডাকাতি করা যায় এবং কার বাসায় মাল বা ক্যাশ আছে, গহনা বা মূল্যবান সম্পত্তি। তো ডাকাতরা ডাকাতিতে ব্যর্থ হলেও তার ডাকাতি বলে গণ্য হবে। একটু আগে আলোচনা হচ্ছিল, আসলে ডাকাতি করার উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি নেওয়া। সম্পত্তি নিতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হন, তারা তাহারা বাধাটাকে টপকিয়ে কোনো মানুষকে মেরে হলেও তারা ডাকাত ডাকাতকৃত বা লুটকৃত সম্পত্তি নিয়ে চলে আসবে, এটা তাদের উদ্দেশ্য। কিন্তু তাদের মারা উদ্দেশ্য না, মারা উদ্দেশ্য হলে তো সেটা মার্ডার হয়ে যাবে। মারতে যে যদি তারা দেখাচ্ছে যে উদ্দেশ্য মারা, মানে শত্রুতা ছিল, পূর্ব শত্রুতা, ডাকাতির একটা অভিনয় করে ডাকাতি রূপ দিয়ে মার্ডার করে চলে আসলো, সম্পত্তি খুব একটা নেওয়ার উদ্দেশ্য না, সেক্ষেত্রে কিন্তু 302 হয়ে যাবে। তো অর্থাৎ ডাকাতি ও ডাকাতির প্রচেষ্টার মধ্যে কোনো তফাৎ নেই। এখন আমি একটু আগে যেটা বলছিলাম, ডাকাতি করতে গেল, ডাকাতি করতে গিয়ে বা দস্যুতা করতে গেল, দস্যুতা করতে গিয়ে কেউ যদি ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার অর্থ কি এখানে? ব্যর্থ হওয়া বলতে কোনো মালামাল যদি নিতে না পারে, ব্যর্থ হওয়া বলতে কাউকে আঘাত করতে পারলো না, কাউকে মারতে পারলো না, কাউকে মেরে ফেলতে পারলো না, এটা কিন্তু ব্যর্থতা না। ব্যর্থতা মানে 1 টাকাও বা একটা গহনা বা কোনো কিছু সম্পত্তি নিয়ে আসতে পারলো না, মানে অর্থনৈতিক ভাবে কোনো লাভ তারা পেলো না, কোনো লাভবান হলো না, সেটাকে ব্যর্থতা বোঝানো হচ্ছে। এই কারণে একটু আগে আপনাদের প্রশ্ন করছিলাম যে ডাকাতির প্রধান উদ্দেশ্য কি। ডাকাতির প্রধান উদ্দেশ্য হচ্ছে স্থাবর বা অস্থাবর সম্পত্তি। বিশেষ করে ডাকাতির ঘটনাগুলো আমরা যেভাবে ঘটতে দেখি, স্থাবর সম্পত্তি লুট করার উদ্দেশ্যেই হয়।
গহনা বা ক্যাশ বা অন্যান্য মূল্যবান রত্ন সামগ্রী। তো সেগুলো নিতে যদি ব্যর্থ হয় তাহলে সেটা ব্যর্থতা বলা হচ্ছে। কিন্তু ডাকাতি করতে গিয়ে একটা মানুষকে মেরে ফেললো কিন্তু কোনো সম্পত্তি তারা নিতে পারলো না, ধরা পড়ে গেলে অথবা বাড়িতে সম্পত্তি নাই নেওয়ার মতন, তাহলে কিন্তু ব্যর্থতা হবে। কিন্তু ডাকাতি করতে গিয়ে ডাকাতরা যদি বলে স্যার আমরা তো কোনো কিছু লুট করতেই পারিনি, 1 টাকাও পাইনি ওর অনার, তাহলে কি তাদেরকে ছাড় দেওয়া হবে? সেটা কি ডাকাতি হবে না? অবশ্যই সেটা ডাকাতি হবে, কারণ ডাকাতি এবং অ্যাটেম্প টু ডাকাইটি একই জিনিস। ডাকাতি এবং ডাকাতির প্রচেষ্টার মধ্যে কোনো আক্ষরিক অর্থে তফাৎ নাই। এবং দস্যুতা এবং দস্যুতার প্রচেষ্টা মানে রবারি, রবের অ্যাটেম্প টু রবারি একই জিনিস। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি নয়। ডাকাতি ও দস্যুতার মধ্যে অপরাধীর সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদান গুলো প্রায় অভিন্ন। তাহলে এখানে বলা হচ্ছে প্রত্যেক ডাকাতি দস্যুতা, মানে ডাকাতি যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা তো কিন্তু দস্যুতাও হতো যদি সংখ্যা 5 বা বেশি না হয়ে 4 বা তার নিচে হতো। 1 2 3 4 জন মিলে ওই কাজটি করলে সেটা কি হয়ে যেত? দস্যুতা হয়ে যেত। তার মানে ডাকাতির মধ্যে দস্যুতার যে ঘটনা সেটা লুকিয়ে থাকে। তার মানে ডাকাতি করতে গিয়ে যা করা লাগে দস্যুতাতে একই ঘটনাই ঘটে, ঘটনা একই, শুধুমাত্র অপরাধীর সংখ্যা 5 বা বেশি হলেই সেটা হয়ে যায় ডাকাতি। তার মানে ডাকাতির মধ্যে দস্যুতা লুকিয়ে আছে, কিন্তু দস্যুতার মধ্যে ডাকাতি লুকিয়ে নাই। কেননা যদি 1 জন 2 জন বা 4 জন মিলে কোনো কাজ করে তাহলে তো সেটা দস্যুতাই বলা হবে, সেটাকে তো আর ডাকাতি বলা হবে না। কিন্তু ডাকাতিকে দস্যুতা বলা হবে এই কারণে, কারণ কাজটা তো দস্যুতা বা ডাকাতি একই জিনিস, এই কারণে। বলপূর্বক আদায়ের উপাদান সমূহ, যদি শুধুমাত্র এইভাবে প্রশ্ন করা হয় বলপূর্বক আদায়ের উপাদান সমূহ, তাহলে জাস্ট একটু আগে আমরা বলপূর্বক আদায়ের যে সংজ্ঞা পড়লাম সেটাকে আমরা এইভাবে লিখে দেবো, হুবহু কপি পেস্ট করা আছে। আমি আপনাদেরকে একই জিনিস যখন আসছে একই ধরনের উত্তর হুবহু কপি পেস্ট করে দিয়েছি, সেক্ষেত্রে আপনাদের মুখস্থ করতেও সুবিধা হবে, আমার নোটটা রেডি করতেও সুবিধা হবে। তার মানে যদি বলপূর্বক আদায়ের বা চুরির সংজ্ঞা আসে বা উপাদান লিখতে আসে একই, দস্যুতার সংজ্ঞা বা উপাদান লিখতে আসে একই, যেটাই সংজ্ঞা সেটাই উপাদান, পার্থক্য কিছু না। তবে হ্যাঁ, একটু সামান্য পার্থক্য আছে উপস্থাপনগত। যদি সংজ্ঞা লিখতে আসে আপনি এই যে উপাদান গুলো লিখে এই যে পয়েন্ট আকারে লিখতে পারবেন সংজ্ঞা, উপাদানগুলো পয়েন্ট আকারে লিখতে পারবেন। কিন্তু যদি উপাদান আসে, উপাদান আপনি ঢালাও ভাবে লিখতে পারবেন না, কিন্তু সংজ্ঞা ঢালাও ভাবে লেখা যায়। ঢালাও ভাবে বলতে পয়েন্ট ছাড়া জাস্ট প্যারা আকারে লিখে দিলাম 4 5টা সেন্টেন্স, তাহলে সংজ্ঞা সেন্টেন্স আকারে লেখা যায়, প্লাস পয়েন্ট আকারেও লেখা যাচ্ছে। কিন্তু উপাদান শুধুমাত্র পয়েন্ট আকারে লেখা যাবে। কয়টা, যেহেতু সংখ্যাটা জরুরি কয়টা পয়েন্ট আমি দিচ্ছি, তাই উপাদান আপনারা সবসময় পয়েন্ট আকারে লিখবেন, সংজ্ঞা পয়েন্ট অথবা সেন্টেন্স ঢালাও ভাবে উভয়ভাবে লেখা যাবে। কিন্তু আমি বলবো যদি আপনি একভাবে মুখস্থ করেন পয়েন্ট ভাবে, তাহলে সেটা সংজ্ঞাতেও ইউজ করতে পারছেন, আবার উপাদানে ইউজ করতে পারছেন। উপাদানের আহ, ইংরেজিতে আসতে পারে ইনগ্রিডিয়েন্ট, বা এখানে কিন্তু বৈশিষ্ট্য বলতে পারে, উপাদান না বলে বৈশিষ্ট্য বললেও এই একই জিনিস। কখন বলপূর্বক আদায় দস্যুতা হিসাবে গণ্য হয়? বলা হচ্ছে কখন বলপূর্বক আদায় দস্যুতা হিসেবে পরিণত হয়। আমরা এটাও পড়েছি একটু আগে, সেটার সেই জিনিসটাই কিন্তু দস্যুতার সংজ্ঞার মধ্যে ছিল, সেইটা আলাদাভাবে এখানে দেওয়া আছে। এবার চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। পেনাল কোড থেকে আমার যতটুকু মনে হচ্ছে দুইটা এবার সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক আছে, মানে 3 স্টার যদি বলি, সেটা হচ্ছে 299 ও 300 ধারা, অর্থাৎ কালপেবল হোমিসাইড এন্ড মার্ডার, এবং আজকে যে টপিকটা পড়ছি এইটা। এই দুইটা টপিক, আশা করি এই দুইটা টপিক যদি ভালো করে পড়া যায় এই দুইটার মধ্যেই আমরা 15 নম্বর আশা করি কমন পাবো। 15 নম্বর কমন পাওয়া না গেলেও এই দুইটা টপিক থেকে 10 নম্বর, এবং ভিন্ন কোনো টপিক থেকে যেমন ডিফামেশন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, অর্থাৎ ভয় দেখানো, ভীতি প্রদর্শন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো সেগুলো পড়াবো, নোটে আছে।
আর আমি প্রথমেই সাজেশন দিয়ে দিব আপনাদেরকে, এবং নোটের সাথে আমি সাজেশন এবার দিয়ে দিব। প্রথমে সাজেশন দিব, এরপরে যেমন সাজেশন শেষে দিচ্ছিলাম, এবার নোটের সাথে নোটের প্রথমে সাজেশন আমি ইনক্লুড করে দেব, যেন আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকে আমাদের কি কি পড়তে হবে, কোনটাকে বেশি গুরুত্ব দেব 3 স্টার, কোনটা মাঝারি গুরুত্ব দেব 2 স্টার, কোনটা কম গুরুত্ব দেব 1 স্টার। এবার 2 স্টার, 3 স্টার, 1 স্টার, 3টা স্টারে বিভক্ত করে নোটের প্রথমেই সাজেশন থাকছে, মানে আমি নোটটাকে অনেক ডেভেলপ করে অনেক ইমপ্রুভ করে আপনাদেরকে দিচ্ছি এবার। চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য এখানে দেখেন। সূচনাতে আমি কি বলছি, পেনাল কোড এর দণ্ডবিধি 1860 ও ফৌজদারি কার্যবিধি 1898 এর দ্বিতীয় তফসিল এর বিধানাবলীর আলোকে চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করা হলো। এখানে দণ্ডবিধি 1860 মানে পেনাল কোডে চুরি ও বলপূর্বক আদায়ের কথা বলা আছে, এবং ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে চুরি এবং বলপূর্বক আদায় কোনটা জামিনযোগ্য, কোনটা জামিনযোগ্য নয়, কোনটা কগনিজেবল অফেন্স, কোনটা কগনিজেবল নয়, মানে কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য নয়। আবার এই অপরাধটা কোন বিচারক কর্তৃক বিচার্য, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বিচার করবে, না চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে, না মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করবে, না দায়রা জজ বিচার করবে, না যুগ্ম জজ বিচার করবে, এগুলো উল্লেখ করা কোথায় আছে, এই দ্বিতীয় তফসিলে। তাই আমি দেখেন, এটা আমি আমার নিজে থেকে এটা সৃষ্টি করা, যে ফৌজদারি কার্যবিধি থেকেও আমি 2-3টা পয়েন্ট এই পার্থক্যের মধ্যে অ্যাড করে দিছি, যেটা বাজারে কোনো বই আমি দেখিনি, যেটা আমার মনে হয়েছে এটা দিয়েছি। দেখবেন আমরা পড়লে বুঝতে পারবো যে ফৌজদারি কার্যবিধি কিভাবে চুরি এবং বলপূর্বক আদায়ের পার্থক্যের 2-1টা পয়েন্ট তৈরিতে আমাদের হেল্প করতে পারে, যেটা খুবই একটা ইউনিক একটা আইডিয়া হবে। আপনারা যদি মনে করেন এটা আসলে যৌক্তিক, আপনারা গ্রহণ করতে পারেন। আর যদি মনে করেন এটা যৌক্তিক না, বড় হয়ে যাচ্ছে, গ্রহণ নাও করতে পারেন। তবে বেশি পয়েন্ট পড়লে, 10টা পয়েন্ট পড়লেন অন্তত 8টা বা 7টা মনে থাকবে। আপনি 8টা বা 7টা পয়েন্ট পড়লে আরো 2টা ভুলে গেলে 5টা মনে থাকবে, নম্বর তখন কম পাবেন। অতএব বেশি পড়া ভালো, যেন অন্তত মোটামুটি লিখে আসতে পারি। বিশেষ করে পার্থক্যর পয়েন্টের কথা বলছি। প্রথমে ধারা 378-তে চুরির সংজ্ঞা, 383-তে বলপূর্বক আদায়ের সংজ্ঞা। তারপর সংজ্ঞা, সংজ্ঞা একটু আগে আমরা পড়লাম। সম্মতি, চুরির ক্ষেত্রে সম্পত্তির দখলদার ব্যক্তির সম্মতি থাকে না, কারণ চুরি হয় দ্রুত ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয় মালিকের কাছ থেকে অস্থাবর সম্পত্তি, অথবা গোপনে তার পকেট থেকে নিয়ে নেওয়া হয়, বা তার বাড়ি থেকে চুরি করে নেওয়া হয়, বা দোকান থেকে, বা আহ, আম যদি চুরি করা হয়, তো আম তো গাছের থাকে, সেটা বাড়ির বাইরে থাকে বা বাড়ির ভেতরেও থাকতে পারে আম গাছ, বা কোনো ফসল, ধান কেটে চুরি করে নিয়ে চলে যাওয়া হলো, তাহলে সেটা গাছ কেটে চুরি করে নিয়ে চলে যাওয়া হলো, সেটা কিন্তু অগোচরে হয় অনেক সময়, না মানে জানতে দেওয়া হয় না। কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে সম্পত্তি দখলদার ব্যক্তি তার সম্পত্তি প্রদানে বাধ্য হয়। চুরির ক্ষেত্রে সম্মতি নেওয়া হয় না, গোপনে নেওয়া হয় বা দ্রুত নিয়ে চলে যাওয়া হয় ছিনতাই করে। বলপূর্বক আদায়ের কিন্তু সম্মতি নেওয়া হয়। কেন সম্মতি নেওয়া হয়, কেন এই মোবাইল ফোনটা আমি আরেকজনকে দিয়ে দেবো, কারণ আমাকে ভয় দেখাচ্ছে, চাকু মেরে দিবে, গুলি করে দিবে, আমি ভয় দিয়ে দিচ্ছি। তার মানে এখানে সম্মতিটা একটা ফ্যাক্ট, কনসেন্ট একটা ফ্যাক্ট। সম্পত্তি অর্পণ, চুরির ক্ষেত্রে সম্পত্তি দখলদার ব্যক্তি তার সম্পত্তি অর্পণ করে না। অর্পণ করে না মানে যে চোর সে নিজে থেকে নিয়ে নেয়, আর অপরদিকে যে বলপূর্বক আদায় করে সে কিন্তু নিজে থেকে সম্পত্তি নিয়ে নেয় না, বরং যে মালিক সে তাকে দিয়ে দেয়, মানে অর্পণ করা। যেমন বিয়ের সময় দেখবেন বর ও কনে, কনে পক্ষ কনের বাসাতে বা কনের আত্মীয়র বাসাতে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছি, অনুষ্ঠান করে বিয়ে, কনের বা যে স্ত্রী তার বাড়িতে যায় বরপক্ষ, যে সেখানে একটা অনুষ্ঠান হয়, বিয়ে হয়, কাবিননামা মূলে বিয়ে হতে পারে, বা কালিমা মূলে বিয়ে হতে পারে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বা উভয়ই হতে পারে। তো বিয়ে হওয়ার পরে কিন্তু কনের মা, বাবা, বা তার দাদা দাদি নানি, অর্থাৎ কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যে অভিভাবক, সে কিন্তু কনের হাতটা বরের হাতে দিয়ে বলে যে এতদিন আমরা মানুষ করলাম, এবার তোমার দায়িত্ব একে মানুষ করা, ভরণ পোষণ করা, তাকে ইসলামিক আইকাইদ দেয়,
তার জীবনযাপন করানো। যারা বিবাহিত এটা হয়তো বা অনেকের স্মৃতিতে সেম সেম মিলছে। তো এই যে কনের হাতটা বরের হাতে দিয়ে দিল, এটা কি অর্পণ করা। তেমনি এই সম্পত্তিটা অর্পণ করা হয় কোথায়? যে এক্সটর্শন করছে অপরাধী তার হাতে। তো বলপূর্বক আদায়ের ক্ষেত্রে সম্পত্তি দখলদার ব্যক্তি তার সম্পত্তি সে নিজেই অর্পণ করে, দিতে বাধ্য হয়, ভয়ে দিয়ে দিচ্ছে। তাহলে সম্পত্তি অর্পণ হচ্ছে না সেটা একটা পার্থক্য সৃষ্টিকারী পয়েন্ট। সম্পত্তির প্রকৃতি, চুরির ক্ষেত্রে অস্থাবর আর বলপূর্বক আদায়ের ক্ষেত্রে অস্থাবর স্থাবর উভয়। এগুলো থেকে কিন্তু আমরা আবার এমসিকিউ এর প্রশ্নেরও উত্তর হয়ে যাচ্ছে অনেক। 6 নম্বর পয়েন্ট, সম্পত্তি স্থানান্তর। চুরির ক্ষেত্রে চুরিকৃত সম্পত্তিটি স্থানান্তর আবশ্যক। স্থানান্তর না হলে তো চুরি হবে না। কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে স্থান স্থানান্তর আবশ্যক নয়। কারণ যদি কোনো জমি জোর করে দখল করে নেয় বা লিখে নেয়, তাহলে তো জমি আর সরানো যাচ্ছে না, শুধু মালিকানা চেঞ্জ হচ্ছে, অপরাধীটা মালিক হয়ে যাচ্ছে। তার মানে স্থানান্তর ম্যাটার না। অথবা মনে করেন যে একটা গাড়ি আছে, বললো এই গাড়িটা এখানে রেখে যাও, গাড়ি যেখানে আছে সেখানেই থাক, চাবি দিয়ে চলে যাও। তাহলে গাড়িটা স্থানান্তর হলো না, কিন্তু মালিক অপরাধী হয়ে গেল। 7 নম্বর, বল প্রয়োগ। চুরি ক্ষেত্রে বল প্রয়োগের আবশ্যকতা নেই, কারণ চুরি হয় গোপনে নিবে অথবা ওই চিলের মতো ছো মেরে হাত থেকে নিয়ে চলে যাবে, এটা হচ্ছে চুরি। তার মানে ভয় দেখানোর কোনো সিনারিও নেই বা বল প্রয়োগের কোনো সিনারিও নেই। কিন্তু বলপূর্বক আদায় অবশ্যই বল প্রয়োগ থাকবে। কারণ বল পূর্বক, বল শব্দটা তো অপরাধের মানে টপিকের মধ্যেই আছে, নামের মধ্যেই আছে। ভীতি প্রদর্শন, চুরি ক্ষেত্রে ভীতি প্রদর্শন দরকার নাই, আবশ্যক নয়। কিন্তু বলপূর্বক আদায় অবশ্যই ভীতি প্রদর্শন থাকবে। দেখেন, লিখা আছে এক, আমি বলছি আরেক, তার মানে এই ভাষাতেও আপনি লিখতে পারবেন। ভাষা ডাজ নট ম্যাটার, ল্যাঙ্গুয়েজ ম্যাটার না। আপনি পয়েন্ট যদি বুঝে বুঝে অর্থটা ঠিক রেখে লিখতে পারেন, এ ভাষাতে লিখলেও হবে, আপনার নিজের ভাষাতেও লিখলে হবে। তবে আমি ভাষা খুব একটা কঠিন ব্যবহার করি না, খুব সহজ ভাষায় আছে। অপরাধের মাত্রা। অপরাধের মাত্রা মানে কোনটা ছোট অপরাধ কোনটা বড় অপরাধ। অপরাধের মাত্রা বিবেচনায় চুরি অপেক্ষা বলপূর্বক আদায় গুরুতর অপরাধ, কারণ এখানে ভয় ভীতি থাকে। বলপূর্বক আদায় মানে এই বলপূর্বক আদায় বা এক্সটর্শন করতে হলে কি আসামের বুকের পাটা থাকা লাগে। বুকের পাটা বলতে বুকে সাহস থাকা লাগে। তার মানে দাদাগিরি করতে হলে সে মানে প্রকাশ্য অপরাধী, একজন ক্রিমিনাল। বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এবার দেখেন 9 নম্বর পয়েন্ট পর্যন্ত পেনাল কোড শেষ। 10 নম্বর পয়েন্ট থেকে সিআরপিসি মানে প্রসিড ক্রিমিনাল ফৌজদারি কার্যবিধি এবার শুরু। ফৌজদারি কার্যবিধি থেকে পয়েন্টগুলো আসছে কিভাবে। ফৌজদারি কার্যবিধি 1898 এর দ্বিতীয় তফসিল মতে চুরির ক্ষেত্রে বিনা পরোয়ানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। তার মানে যে চুরি করবে তাকে বিনা পরোয়ানায়, চুরির অপরাধ হয়েছে, পুলিশ এজাহারে মামলা নিয়ে নিবে এবং তাকে ধরতে পারবে, অথবা মামলা হওয়ার আগে তাকে ধরতে পারবে। কিন্তু বলপূর্বক আদায়ের ক্ষেত্রে বিনা পরোয়ানায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, অবশ্যই ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট লাগবে। জামিন যোগ্যতা। চুরির অভিযোগ জামিন অযোগ্য অপরাধ। চুরি করলে জামিন হবে না, কিন্তু জামিন অযোগ্য, কনভিন্স করতে হবে কোর্টকে জামিন নিতে হলে। অপরদিকে বলপূর্বক আদায়ের অভিযোগ জামিনযোগ্য অপরাধ। একটু খটকা লাগছে না আপনাদের, যে বলপূর্বক আদায় তো বড় অপরাধ, এটা জামিনযোগ্য কেন করলো? কারণ চুরি, যে চোর সে চুরি করে পালিয়ে চলে যাবে এক এলাকা থেকে আরেক এলাকাতে, কারণ সে গোপন আত্মগোপন করবে। আর জামিন দেওয়ার অর্থ হচ্ছে আপনি জামিন নিয়ে যান ঠিক আছে, কিন্তু সময় মতন কোর্টে আসেন। চোর কিন্তু পালাই চলে যাবে জামিন নিয়ে, কিন্তু বলপূর্বক যে আদায় করে সে কিন্তু পালানোর বান্দা না, সে পালাবে না, সে এলাকাতেই থাকবে। সে জামিন মানে কোর্টেও যাবে, পুলিশের কাছেও যাবে, কাউকে ভয় পায় না সে। এই কারণে তাকে জামিন দেওয়া যাবে, জামিন দিলে সে পালাবে না। তার মানে তার একটু স্ট্যাটাস থাকে অনেকটা হোয়াইট কলার ক্রাইমের মতন। হোয়াইট কলার ক্রাইম বলতে যারা একটু উচ্চ পদস্থ ব্যক্তি তাদের পদকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে অপরাধ করে, সেটাকে বলে হোয়াইট কলার ক্রাইম। এবং যারা এই ক্রাইমটা করে তাদেরকে বলে হোয়াইট কলার ক্রিমিনাল। কেন হোয়াইট কলার বলা হচ্ছে?
কারণ তারা সাদা শার্ট পরে বেশি থাকে, তাদের কলারের রং সাদা, তাই হোয়াইট কলার ক্রিমিনাল নামটা হয়েছে। ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি এবং জুরিস্প্রুডেন্স এই সাবজেক্ট যদি পড়া থাকে, আশা করি হোয়াইট কলার ক্রাইম কি জিনিস এটা বোঝেন। তো জামিনযোগ্যতা কেন চুরির ক্ষেত্রে নাই, মানে নন বেলেবল, আর এক্সটর্শন কেন বেলেবল, এটা ব্যাখ্যা কিন্তু এই হোয়াইট কলার ক্রাইমের মাধ্যমে দেওয়া সম্ভব। যদি প্রশ্ন আসে যে কেন এটা জামিনযোগ্য, কেন এটা অজামিনযোগ্য, আসলে এটা ফৌজদারি কার্যবিধিতে আসতে পারে, তখন এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। বলা যায় না, এই ধরনের অদ্ভুত প্রশ্ন করতে পারে। যদিও এটা অনেক ডিপ প্রশ্ন, এটা আপনার বুদ্ধিমত্তা থেকে উত্তর করে আসতে হবে। 2-4 নম্বরের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো যদি প্রাসঙ্গিক কোনো বক্তব্য হয়, আমি একটু এক্সট্রা 2-4টা কথা বলবো, বিরক্ত হবেন না, বোঝার চেষ্টা করবেন। এটা আপনার প্র্যাকটিসে কাজে লাগবে, কারণ এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপোষযোগ্যতা মানে কম্পাউন্ডেবল কিনা। চুরির অভিযোগ আদালতের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য, অপরদিকে বলপূর্বক আদায়ের অভিযোগ কোনো ক্রমেই আপোষযোগ্য নয়। বড় অপরাধ যে, আপোষযোগ্য যদি করে দেওয়া হয় তাহলে অপরাধীরা পার পেয়ে যাবে। অতএব চুরি ছোট অপরাধ, এটা আপোষ করে দেওয়া যাবে, ঠিক আছে, যদি আদালত মেনে নেয়। কিন্তু বলপূর্বক আদায় কোনোভাবে আপোষ করা যাবে না। 13 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, বিচারিক আদালত। চুরির অভিযোগ যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য। অন্যদিকে বলপূর্বক আদায়ের অভিযোগ কেবল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য। তাহলে বলপূর্বক আদায় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর পারবে না। আর চুরি হচ্ছে যে কোনো ম্যাজিস্ট্রেট করতে পারবেন, এই সামান্য পার্থক্য আছে। তাহলে আমি এই যে 10 থেকে 13 এই 4টি পয়েন্ট শিডিউল বা তফসিল থেকে নিয়েছি সিআরপিসির। আশা করি এই পয়েন্টগুলো থেকে বাস্তব অনেক জ্ঞান আপনারা লাভ করলেন, এবং এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে ভালো। যদি 5 নম্বরের প্রশ্নে আসে হয়তো বা এত লাগবে না, যদি 20 নম্বরের প্রশ্নে আসে আপনারা 8 বা 7-এর, তাহলে সবগুলো লেখার চেষ্টা করবেন। খুব ছোট ছোট পয়েন্ট, লিখতে বেশি সময় লাগার কথা না। দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য, এখানেও আমরা পেনাল কোড এবং সিআরপিসি এই দুইটার আলোকে পার্থক্য করব। ধারা 390 দস্যুতা, 391 ডাকাতি। সংজ্ঞা: বলপূর্বক আদায়ের সময় কোনো ব্যক্তিকে বা তার কোনো আত্মীয়কে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে তা দস্যুতার শামিল হবে। পক্ষান্তরে 5 বা ততোধিক ব্যক্তি যদি দলবদ্ধ হয়ে দস্যুতা করে তবে তা ডাকাতির শামিল হবে। সংক্ষেপে দুইটার সংজ্ঞা দিয়ে দিলাম। অপরাধীর সংখ্যার ভিন্নতা 1 থেকে 4, আর এটা হচ্ছে 5 বা তার বেশি। অপরাধের মাত্রা বিবেচনায় নিশ্চয়ই দস্যুতার থেকে ডাকাতি একটু বড়, তাহলে দস্যুতার থেকে ডাকাতি অধিকতর গুরুতর অপরাধ। ঠিক চুরি এবং বলপূর্বক আদায়ে সেম সেন্টেন্স ছিল, জাস্ট রিপ্লেস করা হয়েছে দস্যুতা এবং ডাকাতি দিয়ে। অতএব আপনারা একটা সিমিলারিটি পাবেন সেন্টেন্সের মধ্যে, মুখস্থ করতে সুবিধা হবে। বিচারিক আদালত, এবার দেখেন এই 1, 2, 3, 4 চারটা মাত্র পয়েন্ট পাওয়া যায় পেনাল কোডে যে আলোচনা আছে সেখান থেকে। আপনারা যদি আরো পয়েন্ট বের করতে চান তাহলে আপনার উদাহরণ দিয়ে দিতে পারেন, দস্যুতার উদাহরণ আর ডাকাতির উদাহরণ দিয়ে দিলেন, বেয়ার একটা থাকলে বেয়ার একটা অথবা বানিয়ে উদাহরণ দিয়ে দিলেন, তাহলে একটা পয়েন্ট চলে আসলো। এবার দ্বিতীয় তফসিলের বিধান মতে দস্যুতা অভিযোগ দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য। অপরপক্ষে ডাকাতির অভিযোগ শুধুমাত্র দায়রা জজ করতে পারবে। ডাকাতির দায়রা জজ, আর দস্যুতা আমরা যদি সংক্ষেপে বলি যে ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ উভয়ই করতে পারবে, এইভাবে বলা যায়। কিন্তু ডাকাতি ভুল করা যাবে না, শুধুমাত্র দায়রা জজ বা সেশন কোর্ট করতে পারবেন। তাহলে এখানে দেখেন যে এর আগে চুরি এবং বলপূর্বক আদায়ের মধ্যে সিআরপিসি থেকে 4টা পয়েন্ট বের হলো, এখানে মাত্র একটা পয়েন্ট বের হলো। কেন? কারণ অন্য যে পয়েন্টগুলো ছিল, জামিনযোগ্যতা দুইটাই জামিন অযোগ্য, আপোষযোগ্যতা দুইটাই জামিন আপোষ অযোগ্য,
তারপরে এইটা অন্যান্য যে পয়েন্টগুলো ছিল সবগুলো সেম সেম, কিন্তু শুধুমাত্র বিচারিক আদালত পার্থক্য বলে একটা পয়েন্ট বের করা গেল সিআরপিসি থেকে। তার মানে এটা রিসার্চ করে বের করতে হবে আপনাদের। আমি যেমন রিসার্চ করেছি, আপনারাও রিসার্চ করে দু একটা পয়েন্ট বের করেন, তাহলে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। আরেকটা পয়েন্ট আমি দিয়েছি, এছাড়াও অপরাধ দুইটির উপাদান বিশ্লেষণপূর্বক বলা যায় যে প্রত্যেক ডাকাতি দর্ষতা, কিন্তু প্রত্যেক দর্ষতা ডাকাতি নয়। এই সেন্টেন্স আগে আমি দিয়েছিলাম, সেটা আবার রিপিট করলাম এখানে। ডাকাতি ও দর্ষতার মধ্যে অপরাধের সংখ্যা ব্যতীত অন্যান্য উপাদানগুলো প্রায় অভিন্ন। প্রায় অভিন্ন দিলাম, হুবহু দিলে তো আপনার পয়েন্ট একটা ছাড়া সবগুলোই তো সেম হয়ে যাবে, তার মানে সবই সাদৃশ্য, বৈসাদৃশ্য কিছু থাকবে না। তাহলে সাদৃশ্য আছে বলেই কিন্তু সাদৃশ্য বা পার্থক্য দেখানোর জন্যই প্রায় অভিন্ন কথাটা লিখলাম। এই লাইনটা দেওয়া জরুরি না, দিলে ভালো হবে। আপনি একটু বেশি জানেন এটা বোঝালেন যিনি খাতা দেখবেন তাকে। এরপর একটি প্রবলেমেটিক কোশ্চেন, কোন নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণামূলে খ এর সম্মতি ব্যতি রেখে তার পকেট হতে টাকা ও রত্ন নিয়ে নেয়। দেখেন এই লাইনটা থেকে আপনাকে কনফিউজ করা হচ্ছে। প্রতারণামূলে এ একটা শব্দ দিল, এটাতেই কিন্তু অনেকেই কি হবে, বিপদে পড়বে। কিভাবে বিপদে পড়বে? প্রতারণামূলে, এটা যখন দেখবে মনে করে এটা চিটিং। 415 ধারা চিটিং এর সংজ্ঞা আছে, 417 ধারায় চিটিং এর কি শাস্তি আছে, এবং 420-এ চিটিং এবং সম্পত্তি অর্পণের যে অপরাধ সেটার আবার সাজা আছে। তো প্রতারণাকে টার্গেট করে এই প্রশ্নটা করা হয়েছে, এটা যদি ভেবে নেন তাহলে আপনারা বিপদে পড়বেন। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এটা প্রতারণা না। কিভাবে প্রতারণা না সেটা এখন এখন বুঝিয়ে দিই। কোন নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে, তার মানে নিয়ন্ত্রণ করছে। খকে নিয়ন্ত্রণ করছে মানে, তার মানে এখানে ধরে রাখার অর্থ কি ইংরেজিতে? এখানে এই যে এই শব্দটা আছে ধরে রেখে, পেনাল কোডে কাউকে এই যে যদি এতটুকু পড়ি, কোন নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে, যদি যতটুকু আমি এখন এই গ্রিন হাইলাইট করেছি, এতটুকু দ্বারা কি অপরাধ হয়েছে কেউ বলতে পারবেন? শুধু এতটুকু দ্বারা। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। এটা আহ, আক্রমণ আক্রমণ হতে পারে, অ্যাসল্ট, কারণ আচ্ছা তার খুব শরীর স্পর্শ করা হয়েছে। অথবা আচ্ছা, হতে পারে, শাহেদ আমার ভাই আসলে কনফিউশন, তারপর বলছি। জি। আর কি বলেন? আর হতে পারে আপনার অবৈধ আটক। অবৈধ আটক। অবৈধ আটক। আচ্ছা, আপনি দুইটা বললেন, শাহেদ ভাই বলেন তো। এটা ভাই, অবৈধ বা আটক, মানে অবৈধ বাধা দান, আটক অবৈধ করা। বাধা ইংরেজিতে কি বলে? এটা কি ডিটেনশন? সরি, ডিটেনশন, অবৈধ আটক। এখানে ডিটেনশন বলতে তো জেলখানায় বন্দি রাখা, বা ও আচ্ছা, পুলিশ পুলিশ বন্দি করলে সেটাকে ডিটেনশন বলে, গ্রেপ্তার করে ধরে রাখলে ডিটেনশন বলে। ডিটেনশন আচ্ছা, আচ্ছা, হচ্ছে, আচ্ছা। এটা হচ্ছে বৈধ। ডিটেনশন হচ্ছে বৈধ, সেটা অপরাধ না। এটা বৈধ। আচ্ছা, আচ্ছা, এটার ইংলিশটা আচ্ছা, একটু দেখতে হবে তাহলে। ইংলিশ হচ্ছে রেস্ট্রেন। রেস্ট্রেন। রেস্টুরেন্ট, রাইট, জি জি, থ্যাংক ইউ। রেস্টুরেন্ট। তো এটাই হবে তাহলে। ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে, এতে রেস্ট্রেন করলো। প্রতারণামূলে জি। এই শব্দটা আপনাদের কনফিউজ করার জন্য দিয়েছে। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন কত ডিপলি আপনাকে পড়তে হবে এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রতারণামূলে ক্ষয়ের সম্মতি ব্যতি রেখে, খ এর সম্মতি ব্যতি রেখে, তাহলে এখানে সম্মতি নিল না। তার পোশাক হতে তার ও রত্ন, টাকা ও রত্ন ছিনিয়ে নেয়। এখানে সম্মতি ব্যতি রেখে, সম্মতি ব্যতি রেখে কি অপরাধ করা যায়? চারটা অপরাধ যে আমরা আজকে পড়ছি সম্মতি ব্যতি রেখে। শুধু যদি আমি এবার আমি আরেকটা হাইলাইট করব, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। খ এর সম্মতি ব্যতি রেখে তার পকেট হতে টাকা ও রত্ন ছিনিয়ে নেয়। এবার আমি ইয়েলো হাইলাইট করলাম, এই ইয়েলো হাইলাইটটুকু দ্বারা কি অপরাধ হচ্ছে? চুরি। চুরি, ফাইন। তাহলে এটা হচ্ছে চুরি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রতারণামূলক এইটা কোনো ফ্যাক্ট না, এটা কনফিউজ করার জন্য এই শব্দটা ঢোকানো হয়েছে। তাহলে আহ, হলুদ হাইলাইট করা এটাতে চুরি হচ্ছে, আর সবুজ হাইলাইট করা এখানে রেস্টেন্ট করছে। আর চুরির সময় যদি রেস্টেন্ট করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? বলপূর্বক গ্রহণ। চুরির সময় যদি রেস্টেন্ট করা হয় তখন বলপূর্বক সেটা গ্রহণ কি বা হবে? দস্যুতা। দস্যুতা, দস্যুতা। যে কোনো একটা দস্যুতা, বলতে হবে। দস্যুতা হবে। আচ্ছা, চুরি থেকে কখনো বলপূর্বক গ্রহণে পরিণত হয় না, চুরি থেকে দস্যুতাতে যেতে পারে। তার মানে চুরি, চুরি এবং বলপূর্বক আদায় দুইটা ভিন্ন অপরাধ। চুরি থেকে দস্যুতা তৈরি হতে পারে বা বলপূর্বক আদায় থেকে দস্যুতা তৈরি হতে পারে। আশা করি স্যার, বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, আমি কি একটা জিনিস একটু জানতে পারি? অবশ্যই। স্যার, ওই যে আপনি যে ইয়াটা বললেন ডাকাতির ক্ষেত্রে যে সম্পত্তি নিয়ে নাকি ভয় দেখানো, ওইটার স্যার উত্তরটা আমি ভালো শুনতে ও- পারিনি, মানে ওই সময় নেটে ছিলাম না আর কি, নেটটা বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা আপনার জন্য এই মুহূর্তে এটা জিজ্ঞাসা না করে আপনি ভিডিওটা যখন আসবে ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন তারপরে প্রয়োজনে মেসেজ করেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ভিডিও তো আসবে তাই না? না, এক কথায় যদি ভিডিও স্যার একটু বলতেন যে, এক কথায় যদি স্যার একটু না, বলতেন। আপনার এই অবস্থা যদি বলতে যায় এই ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো বোঝার কথা আচ্ছা, আপনার। ঠিক আছে একটু স্যার, কাইন্ডলি ঠিক আছে, প্লিজ ঠিক এই আছে। ফ্লোটা নষ্ট নষ্ট না করি, এটাকে শেষ করি, তারপর সময় আচ্ছা, পেলে ক্লাসের শেষে একটু বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তো এখানে সবুজ হাইলাইট করা এখানে রেস্টেন্ট করছে, আর হলুদ হাইলাইট করা এখানে চুরি করছে। চুরির সময় যদি বাধা দেওয়া হয় সেটা ডেফিনেটলি দস্যুতা, তাহলে প্রতারণা মূলে এটা কোনো ম্যাটার না। এরপরে আমরা দেখব এ কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খ কে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে। এ ধরে রেখে তো নিয়ন্ত্রণ করেইছে, এই লাইনটা না দিলেও চলতো, এই লাইনটা না দিলেও চলতো, কোনো কাজ নাই। তাহলে এটাকে আমরা লাল কালি দিয়ে দিই। তাহলে এ কাজটি করার সময় অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, এই লাইনটাও যদি না দেওয়া হয় তাহলে প্রতারণামূলক, এবং এই লাইনটা কোনো কাজ নাই, জাস্ট কনফিউজ করার জন্য এবং আপনাদের সময় নষ্ট করার জন্য। কারণ প্রশ্নে যদি লাইন বেশি হয় পড়তে বেশি সময় লাগবে, পড়তে বেশি সময় লাগলে আপনাদের সময় নষ্ট হবে জাস্ট, এবং আপনারা কনফিউজড হবেন, ভুল উত্তর করবেন। অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করলে কি অপরাধ হয় এটা তখন ভাবতে থাকবেন, আরো ভাবতে সময় নষ্ট হবে। তাহলে জাস্ট আপনারা এই সবুজ, হলুদ আর ক কোন অপরাধ করেছে, ক কোন অপরাধ করেছে এই লাইনটাকে আমি নীল কালি দিলাম। এখানে নীল কালি দিয়ে হাইলাইট করে এটা বোঝালাম যে আমাদের সবুজ আর হলুদ জায়গা থেকে তথ্য নিতে হবে, আর নীল জায়গাতে কি লেখা আছে শেষে, মানে কি চাচ্ছে সেটার উত্তর আমাদের করতে হবে, আর লাল যেখানে আছে সেটা ইগনোর করতে হবে। এইভাবে আমরা আগাবো। এবার আমরা উত্তর করব। প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, এই লাইনটা না লিখে আপনারা লিখতে পারেন যে এখানে ঘটনা, ঘটনা শব্দটা লিখতে পারেন পয়েন্ট। নতুন নোটে একটি প্রবলেমেটিক প্রশ্নকে তিন ভাবে লেখা যায় কিভাবে সেটা একটা প্রশ্নের উত্তর করে দেখা আছে প্রথম দিকে, মানে ফরম্যাট, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করার ফরম্যাট আমি নোটের প্রথমে দিয়ে দিয়েছি। সেটা দেখলে আপনারা কি স্টাইলে উত্তর করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তাহলে এটা ঘটনা, এখানে কি কি লেখা আছে উপরে ওইটাই পয়েন্ট আকারে চারটিতে বলা আছে। আলোচ্য প্রশ্নের জিজ্ঞাসিত বিষয় এই যে নীল কালিতে যেটা বলা আছে সেটা। এবার আমরা মূল উত্তরে চলে যাই। দণ্ডবিধি 1860-এর 390 ধারায় প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে দর্শুতার উপাদান পাওয়া যায়। তাহলে দর্শুতার উপাদান আমরা একটু আগে আমরা পড়েছি। তো দর্শুতার উপাদানের সাথে এটা ম্যাচ করছে, তার মানে এটা দর্শুতা, এটা আমি বোঝাচ্ছি কাকে? পরীক্ষককে, যিনি খাতা দেখবেন। তাহলে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ দণ্ডবিধি 1860-এর 390 ধারা দর্শুতার যে সংজ্ঞা দেওয়া আছে সেই ধারার বিধান মতে বলা যায় যে, মানে আমরা কি বুঝতে পারছি, এই যে এখন আমি পিঙ্ক মানে গোলাপি রঙের যে হাইলাইট করব, এতটুকু লিখলেও এই প্রশ্নের উত্তর হবে। যদি 5 নম্বরের জন্য প্রশ্ন আসে বা 3 নম্বরের জন্য প্রশ্ন আসে, আপনার হাতে যদি টাইম না থাকে জাস্ট এই যে পিঙ্ক, এত এখন যেগুলো হাইলাইট করব, আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও দণ্ডবিধি 1860-এর 390, এই 390 ধারা কথাটা উল্লেখ করতে হবে, না হলে নম্বর কিন্তু 2 কমে যাবে।
প্রবলেমেটিক প্রশ্নে ধারা না লিখলে 2 নম্বর কম দিবে, আর ভুল ধারা লিখলে পুরো নম্বরই কেটে দিবে। বিধান মতে বলা যায় যে ক নির্দিষ্ট অবস্থায় খ কে ধরে রেখে প্রতারণামূলে খ এর সম্মতি ব্যতি রেখে খ এর পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেওয়ায় কাজটি করার জন্য ক ইচ্ছামূলক কৃতভাবে কে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে দস্যুতার অপরাধ সংগঠিত করেছে। তার মানে প্রশ্নে যা বলা আছে ওইটাই আমি একটা সেন্টেন্সে রূপান্তরিত করে খালি এখানে দুইটা জিনিস আমি যুক্ত করেছি পিঙ্ক কালির এখানে, খালি 390 আর দস্যুতা, এই দুইটা নতুন শব্দ, এই দুইটা নতুন শব্দ ছাড়া সবগুলো কথাই কিন্তু ওই প্রশ্নের মধ্যেই আছে। প্রবলেমেটিক প্রশ্ন উত্তর করা সবচেয়ে সহজ, লিখতে সহজ, ছোট করে লেখা যায়, কিন্তু কোন ধারা থেকে আসছে এবং অপরাধটা কি, মূল উত্তরটা কি, এটা দস্যুতা, চুরি, না এটা ডাকাতি, এটা বলতে পারাটা আপনার টাফ। তাহলে আপনি চিন্তা করতে হবে বেশি, প্রবলেমেটিক প্রশ্নে লিখতে হবে কম, সঠিকভাবে লিখতে হবে। তাহলে 390 আর দস্যুতা এই দুইটার কাছে যদি অন্য কিছু লেখেন, 391 লিখলেন বা 378 লিখলেন, অন্য ধারা লিখলেন, ভুল হয়ে গেল। দস্যুতা না লিখে যদি চুরি লেখেন বা বলপূর্বক আদায় লেখেন, প্রশ্ন ভুল হয়ে গেল, 0 নম্বর দিতে পারে। দস্যুতার ক্ষেত্রে যদি অন্য অপরাধ লিখেন 0 নম্বর দিবে, ধারা যদি ভুল লেখেন 2 নম্বর কাটবে। তাহলে এখানে ক নির্দিষ্ট, এখানে কেন না, কেননা বলতে আমি ব্যাখ্যা দিচ্ছি যে মানে উত্তর এখানে প্রশ্নের মধ্যে দেখেন কারণ সহ উত্তর দিন, তাহলে আমাকে কারণ তো বলতে হবে, কারণ বলতে কেন না, বা আপনি কারণ বলতে পারেন, এখানে কারণ লিখতে পারেন বা কেন না যাই লিখেন না কেন। ক নির্দিষ্ট অবস্থায় খ কে ধরে রেখে তাকে নিয়ন্ত্রণ করেছে, তাহলে নিয়ন্ত্রণ করেছে মানে কি, ধরে রেখে নিয়ন্ত্রণ করেছে, তার মানে চুরি তো হতো, এটা চুরি না হয়ে এটা দস্যুতা কেন হলো, নিয়ন্ত্রণ করেছে যে ধরে রেখে, তাই প্রতারণামূলে খ এর সম্মতি ব্যতি রেখে খ এর পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে বলপূর্বক আদায়ের অপরাধ করেছে। উক্ত কাজে ক এর শারীরিক উপস্থিতি ও খ কে অন্যায়ভাবে তাৎক্ষণিক ভিত্তি বা নিয়ন্ত্রণ, ভিত্তি বা নিয়ন্ত্রণ বলপূর্বক আদায় এক্ষেত্রে দস্যুতায় পরিণত হয়েছে। এখানে একটু আমার নতুন নোটে এটার কারেকশন আসবে, এখানে বলপূর্বক আদায় হবে না, এটা চুরি হবে, কারণ উপরে আমরা ক্ষয়ের সম্মতি ব্যতি রেখে, যেহেতু সম্মতি ব্যতি রেখে হচ্ছে, এটা অবশ্যই চুরি বলপূর্বক আদায়ে পরিণত হবে। এখানে আপনারা কারেকশন করে নেবেন, আমি নতুন এডিট করা নোটে অবশ্যই কারেকশন করে প্রিন্ট করব। একটু আপনারা নোট নিয়ে রাখেন কাইন্ডলি, কারণ এটা পুরাতন নোট ছিল এবং এই নোটটা হয়তোবা কোনো গাইডকে ফলো করে লেখার কারণে এটা হয়েছে। আমরা সঠিক বিশ্লেষণ দিব। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই যে নতুন প্যাটার্নে 20 সাল থেকে যে প্রশ্ন হলো, 20 সালে, 21 সালে, তারপর 22 সালে এবং 23 সালে, মোট 4টা প্রশ্ন বিশ্লেষণ করলে কিন্তু আমরা দেখি যে ব্যাপক পরিবর্তন হয়েছে, কঠিন হয়েছে। এই কারণে বাজারে গাইডে অনেক ভুল চলে আসছে, আর এটা আমার ওই সময় দ্রুত নোটটা রেডি করা 1 মাসে, এই কারণে আমার নোটও কিছুটা ভুল আছে, আমি স্বীকার করছি। তো আপনাদের নির্ভুল নোট দেওয়ার জন্যই আমি সময় নিচ্ছি এবং আপনাদেরকে অনেক উন্নত একটা নোটই দিব, যেন যেটা দিয়ে আপনাদের পাশ করা সহজ হবে আশা করি। তাহলে এখানে আমরা বলপূর্বক আদায় বলবো না, এটা অবশ্যই চুরি বলবো। চুরি করার সময় নিয়ন্ত্রণ করছে বলে সেটা কি হয়ে যাচ্ছে, দস্যুতা হয়ে যাচ্ছে। এবার আরেকটি প্রশ্ন, ক তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য খ এর জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে, ক কোন অপরাধ করেছে, কারণ সহ উত্তর দেন। তাহলে জমির গাছ থাকা অবস্থায়, জমিতে থাকা অবস্থায়, গাছ দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটা কি স্থাবর সম্পত্তি, যা যখন কেটে ফেললো তখন সেইটা অস্থাবর সম্পত্তি হয়ে গেল, তার মানে সেটা চুরি করা যাবে। তাহলে 378 ধারায় যদি চুরির সংজ্ঞা দেখি, তাহলে অবশ্যই এটা একটা চুরি। আমি ব্যাখ্যা করেছি কিভাবে, যে ক চুরির অপরাধ করেছে কেননা সম্পত্তির দখলকার খ এর বিনা সম্মতিতে, বিনা সম্মতি মানে চুরি, তার জমির একটি গাছ কেটে ফেলেছে, গাছটি যতক্ষণ তাহলে লাস্ট যে প্রশ্নটি পড়ছিলাম, গাছ কেটে নেওয়া, গাছ কাটা তো অবভিয়াসলি চুরি। এই সেম প্রশ্ন কিন্তু এমসিকিউ আসে। এখন কারণ ব্যাখ্যা করতে হবে কি কারণে, কেননা সম্পত্তি দখলকার, সম্পত্তির যিনি দখলকার
দখলকার বলতে যিনি সম্পত্তির যার দখলে আছে, কারণ চুরি তো অন্যের দখল থেকে নিতে হবে। তাহলে সম্পত্তির মালিককে সেটা কিন্তু ম্যাটার না। চুরির ক্ষেত্রে সম্পত্তির দখলকার মানে কার দখলে আছে, কার পজেশনে আছে। তাহলে সম্পত্তির দখলকার এর বিনা সম্মতিতে তার জমির একটি গাছ কেটে ফেলা হয়েছে। তাহলে বিনা সম্মতি কিন্তু একমাত্র চুরির ক্ষেত্রেই হয়। গাছটি যতক্ষণ ভূমির সাথে সংযুক্ত অবস্থায় ছিল ততক্ষণ তা স্থাবর সম্পত্তি ছিল, কিন্তু যেই মুহূর্তে গাছটি কেটে ফেলা হয়েছে উক্ত মুহূর্ত হতে তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়েছে। তার মানে গাছ যখনই কেটে ফেলা হয়েছে তখনই সেটা চুরির যোগ্য হয়ে গেছে, যা স্থানান্তর পূর্বক চুরির যোগ্য। তার মানে কাটার কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরি হয়ে যাবে। গাছ গাছ কাটলে সেটা চুরি। আর গাছ যদি পুরোটা উপড়ে নিয়ে চলে যাওয়া হয়, ছোট গাছ, তাও চুরি। গাছ না কেটে যদি উপড়ে নিয়ে যাওয়া হয়, এরকম যদি ভাইভাতে মজা করে প্রশ্ন করে, তাও বলবেন এটা চুরি। গাছ উপড়ে নিয়ে গেলেও সেটা চুরি। শিকড় বা রুট সহ রুট আউট করে নিয়ে গেলেও চুরি। সর্বশেষ প্রশ্ন আজকের, কয়েকজন ডাকাত ক এর বাড়িতে ডাকাতি করে, বলেই দিচ্ছে ডাকাত। তাহলে সংখ্যা উল্লেখ নেই, যেহেতু এখানে ডাকাত বলা আছে তাই আমরা ধরে নিব 5 বা তার বেশি সংখ্যক অপরাধী এখানে আছে। সেই সময় ক বাধা দিলে খ ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যা করতে উদ্যত হয়। তাহলে খ হচ্ছে নিরীহ, খ বলছে না ভাই মারার দরকার নেই, জিনিস নিতে আসছি, ডাকাতি করতে আসছি, সম্পত্তি লুট করতে আসছি, সোনা গহনা তো পাইছি, চলো চলে যাই। কিন্তু বাড়ির মালিক ক বাধা দিচ্ছে। খ আহ, অন্যরা ককে মারতে আসছে কিন্তু খ কিন্তু মারতে দিচ্ছে না, দরকার নাই ঝামেলায় জড়ানোর, এমনিতে একটা অপরাধ করছি। খ তাদের নিষেধ করে, ককে মারতে নিষেধ করে, কাদেরকে? অন্যান্য ডাকাতের, যারা ডাকাতি করছে, অন্যান্য ডাকাত আছে যারা, তাদেরকে বলছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে খ হচ্ছে ভালো। এই প্রশ্নটা করার কারণে আপনাদের কনফিউজ করছে, যেন খ কে আপনি নিরীহ মনে করেন। খ ডাকাতি করছে ঠিকই কিন্তু সে ভালো মানুষ তো, সে তো ককে মারতে দিচ্ছে না, নিষেধ করছে, তার মানে তার খালাস পাওয়া উচিত। এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে প্রশ্নের মধ্যে। কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ককে হত্যা করে। এখানে কিন্তু হত্যা আছে, পয়েন্ট টু বি নোটেড। হত্যা শব্দটা আছে, যেটা ককে হত্যা করে, কিন্তু অন্য ডাকাতগণ ককে হত্যা করে, অন্য ডাকাতগণ। তার মানে খ ছাড়া বাদ বাকি অন্যান্যরা। খ কিছু করেনি, খ শুধু ডাকাতিতে অংশগ্রহণ করেছে, দ্যাটস অল। এবার আমরা দেখব যে এক্ষেত্রে খ এর কোনো শাস্তি হবে কি। তার মানে এমন ভাবে উপস্থাপন করছে, খ ভালো মানুষ, খ তো ককে মারতে নিষেধ করছিল, তার মানে নিশ্চয়ই ভালো, কিন্তু অভাবের তাড়নায় হয়তো বা ডাকাতি করছে। এইভাবে আপনাদের কনফিউজ করছে প্রশ্নে। সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তিসহ উত্তর দিন। খ এর যদি আপনি বিচার করতে চান, খকে যদি শাস্তি দিতে চান, সেটার যুক্তি দেখান। আর খকে যদি আপনি খালাস দিতে চান, খকে অব্যাহতি দিতে চান মামলা থেকে, বা খয়ের বিরুদ্ধে মামলা করারই দরকার নাই, কি কারণে সেটাও আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কি উল্লেখপূর্বক? বিধান উল্লেখপূর্বক, মানবিকতা দেখানোর সুযোগ নেই আইনে। তো একে তথ্য কি দেওয়া আছে, ঘটনা কি দেওয়া আছে, সেটা তো আছেই। জিজ্ঞাসা কি করলো সেটা তো পড়লামই প্রশ্নের মধ্যে। এরপরে আমরা পড়বো 391 ধারার বিধান মতে, অবশ্যই আইনের কথা বলতে হবে, দণ্ডবিধি 1860 অথবা দ্য পেনাল কোড 8960 এর 391 ধারার বিধান মতে 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সংগঠন করে তখন তাকে ডাকাতি বলে। প্রশ্নে কিন্তু ডাকাতির কথা বলাই আছে। আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 391 ধারার বিধান মতে বলা যায় যে, যেহেতু প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ আছে কয়েকজন ডাকাত, প্রশ্নে বলে আছে কয়েকজন ডাকাত, সেহেতু ধরে নিতে হবে অপরাধীর সংখ্যা এক্ষেত্রে 5 বা ততোধিক। তার মানে অপরাধীর সংখ্যা নিয়ে আর কোনো প্যারা নেই, প্রশ্নে বলেই দিয়েছে ডাকাত। অপরাধ কি সেটা বলেই দেওয়া আছে। এখন ক্ষয়ের বিচার হবে কিভাবে, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এখানে আরেকটা আমাদের ধারা জানতে হবে। 396 ধারার বিধান মতে ডাকাতি সংগঠনকালে কে খুন করেছে তা বিবেচ্য বিষয় নয়,
খুনসহ ডাকাতির জন্য ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককেই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে 396 ধারায় বলছে, এখানে 396 ধারার বক্তব্য হচ্ছে ডাকাতিতে যারা যারা থাকবে, ভালো হোক খারাপ হোক ফেরেশতা হোক, শিশু হলে শুধু হবে না, কারণ শিশু মানে 9 বছরের নিচে হলে তো সেটা জেনারেল এক্সেপশনস এর মধ্যেই পড়ছে। কিন্তু যদি ইন্টেনশনালি ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে যায়, ডাকাত দলেরই যদি সদস্য হয়, সেখানে সে যদি কিছু না করে হাত গুটিয়ে বসেই থাকে, তাহলেও তার কি হবে? শাস্তি হবে। এবং সেখানে যদি হত্যাকাণ্ড হয় 396 ধারা এখানে বর্তাবে, এবং 396 ধারা মতে মামলা হবে, এবং মামলার সকলের মৃত্যুদণ্ড হতে পারে বা সকলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা সকলের 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা কিছু লোকের মৃত্যুদণ্ড, কিছু লোকের যাবজ্জীবন কারাদণ্ড, কিছু লোকের 10 বছর, এইভাবে ভাগ বন্টন হতে পারে। এবং সেই সাথে অর্থদণ্ড অবশ্যই হবে। কি কারণে? কারণ অর্থ সংক্রান্তই তো এটা অপরাধ। অতএব এটা স্পষ্ট যে খুনসহ ডাকাতির সময় খ এর উপস্থিতি প্রমাণিত হলে, ক ছিল এটা যদি প্রমাণিত হয়, খ কে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছর সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ড দণ্ডিত করা যাবে। তাহলে খ কে কি দেওয়া যাবে? 196 ধারা যা যা আছে সেটা দেওয়া যাবে। এখন আপনাদের জন্য ক্লাস শেষ। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার জন্য আমি আরেকটা প্রশ্ন করব। এখানে দেখেন, কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ক কে হত্যা করে, এখানে কিন্তু হত্যা আছে। তো হত্যা মানে 302 ধারা, আমরা জানি 302 ধারার হত্যার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড। আমার প্রশ্ন হচ্ছে, মামলায় কি 302 ধারায় চার্জ গঠন করা যাবে কি না? কে উত্তর করবেন, হ্যাঁ বা না? আপনার উত্তরের সপক্ষে কিন্তু যুক্তি দেখাতে হবে। আমার এই প্রশ্নে, যেহেতু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 302 ধারা আসবে কি না এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, রাজ্জাক ভাই কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাননি। রাজ্জাক ভাই বলেন। স্যার এখানে 302 দের আসবে না, কারণ এখানে খুনসহ ডাকাতির তো আলাদা শাস্তির একটা ধারাই আছে, এই জন্য আর কি। এই জন্যই। আচ্ছা, ওনার বক্তব্য হচ্ছে 302 ধারা আসবে না, কারণ 396 ধারার মধ্যেই শাস্তির বিধান উল্লেখ করা আছে। ইনার সাথে যদি একমত হন তাহলে হাত নামিয়ে নেন, আর যদি একমত না হন তাহলে হাত উত্তোলন করে রাখেন, তাদেরকে কথা বলার সুযোগ দেব। মানে রাজ্জাক ভাইয়ের সাথে যদি ভিন্ন মত পোষণ করেন তাহলে শুধুমাত্র তারা হাত উত্তোলন করেন, আর তাদের, রাজ্জাক ভাইয়ের সাথে যদি একমত হন তাহলে হাত নামিয়ে নেন। আচ্ছা, দুইজন হাত উত্তোলন করে আছেন, তার মধ্যে মিলন ভাইকে সুযোগ দিচ্ছি প্রথম। মিলন ভাই লাইনে আসেন, মাইক অন করেন, কথা বলেন। মিলন ভাই, নিচে মিউট আনমিউট, আনমিউট লেখাতে টাচ করেন, মাইক অন হয়ে যাবে। এত সময় তো লাগার কথা না। রোহিত ভাই লাইনে আসেন। আচ্ছা, মিলন হ্যাঁ ভাই স্যার, হয়েছে লাইনে আসছে। হ্যাঁ, আগে মিলন ভাই কথা স্যার। বলেন কাইন্ডলি, শহীদ ভাই একটু অপেক্ষা করেন আচ্ছা, দয়া জি করে। জি জি স্যার এটা স্যার কোন শহর হলো 396 ধারা, যেহেতু এটা হলো জয়েন্ট লাইবিলিটি মানে যৌথ দায় নীতি, এই জন্য এখানে হত্যাকাণ্ডে বাধা দিলেও খুন সহ ডাকাতি হয়েছে, অতএব ওখানে হলো খুনের অপরাধে খও সমান অপরাধী হবে, এবং ওর জন্যও খুন সহ ডাকাতির যে শাস্তি সেটাও হবে। আমার প্রশ্ন হচ্ছে 302 ধারায় চার্জ গঠন করা যাবে কিনা, যেহেতু এখানে হত্যাকাণ্ড না হয়েছে। স্যার, ক আ? যাবে না স্যার, যাবে না। এখানে হলো হলো 396 ধারায় হলো আপনার ইয়ে হবে। আর হত্যাকাণ্ড যেহেতু হয়েছে সেহেতু 302 ধারায় চার্জ গঠন করা যাবে। আপনার প্রশ্ন 302 ধারায় হত্যাকাণ্ড হওয়ার কারণে চার্জ গঠন, যেহেতু ডাকাতি হয়েছে এটা একটা আলাদা অপরাধ এবং হত্যাকাণ্ড হয়েছে আলাদা অপরাধ, এই তো আপনার সেন্স, জি তাই স্যার। তো? জি। আচ্ছা, এবার শহীদ ভাই বলেন। হত্যাকাণ্ডের জন্য তো সবাই অপরাধী, আর 302 ধারায় খুনের জন্য যে ব্যক্তি ইন্ডিভিজুয়াল বা আদার যে লায়েবল, তার ক্ষেত্রে চার্জ গঠন করা যাবে। তার মানে এখানে বলছে খ, তাহলে খ এর জন্য শুধুমাত্র ডাকাতির
396 ধারা, আর এবং অন্যান্য সবার জন্য 396 প্লাস 302, এটা বলতে চাচ্ছেন শহীদ ভাই? হ্যাঁ, জি জি মনে করেন প্রশ্নে যদি উল্লেখ করা থাকতো, নাম একটা দিয়ে দিলাম রহিম, রহিম খুন জি করেছে আর বাদ বাকি কেউ খুন করেনি, তাহলে রহিমের জন্য 302 ধারা হতো, তাই তো? জি জি তো এখানে আপনাদের দুইজনকে সংশোধন করে দিই, 302 ধারা আসার কোনো সম্ভাবনা নেই। 302 ধারা উত্তর করলে এই প্রশ্নে 0 পেয়ে যাবেন। 396 ধারার শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড কথাটাই লেখা আছে, এবং 4 জি শুধুমাত্র 396 ধারাতেই হবে। যদি সেখানে মৃত্যু সংঘটিত হয়, মানে হত্যাকাণ্ড হলে, সেটা হয়ে যাবে হচ্ছে, মানে 300 ধারার যদি উপাদান থাকে, সেখানে 300 ধারা তো মৃত্যু, মানে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টস টু মার্ডার, ইনসাইড মানে সেখানে মার্ডার 300 ধারার যদি মার্ডার থাকেও, তবুও 396 ধারাতেই চার্জ গঠন হবে, 302, 301 কোনো ধারাতেই হবে না। ঠিক আছে, এটা সংশোধন করে দিলাম, মনে রাখবেন। আচ্ছা, মানে থ্যাংক ইউ। জি খুন 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 সহ ডাকাতি, এই যে 396 ধারার টপিকের নাম, মানে ধারার যে শিরোনাম, হেডিং, এটার নামই হচ্ছে জি খুন সহ ডাকাতি, মানে ডাকাইটি উইথ মার্ডার। তো এখানে জি মার্ডারটা ইনক্লুডেড আছে 396 এর মধ্যেই, অতএব 302 ধারা আসার কোনো সুযোগ নাই। ওকে, জি, ক্লিয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আজকের থ্যাংক ক্লাস ইউ। থেকে জি অন্য কোনো জায়গা থেকে যদি প্রশ্ন থাকে, সেটা আপনারা করবেন। দেবদাস ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, উনি সে প্রশ্নটা যদি রিপিট করতে বলেন, লাইনে এসে প্রশ্নটা আবার করতে বলেন, মানে করতে পারেন। তাহলে এখানে দেবদাস ভাই যেটা বলছিলেন। হ্যাঁ, ডাকাতিতে কি হ্যাঁ, ভয় দেখানোটাই মুখ্য? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ডাকাতির ক্ষেত্রে ভয় দেখানোটা মুখ্য নাকি হচ্ছে সম্পদ, মানে সম্পদ নেওয়াটা মুখ্য? সম্পদ নেওয়াটা মুখ্য। আর ভয় স্যার, ভয় দেখানো বলেন, ভয় দেখানো বলেন, অন্যান্য যতগুলো ঘটনা, হ্যাঁ, সবগুলোই কি গৌণ। যদি প্রয়োজন হয়, মনে করেন আপনাকে একটা উদাহরণ দিই, ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি চলে গেছে শহরে, আমিও গিয়েছিলাম, আজকে আসছি। তো আমার বাসায় যদি ডাকাতি হয়, বাসায় তো কেউ নাই, মনে করেন ফাঁকা, হুম, আমার ফ্ল্যাটে যদি ডাকাতি হয়, তাহলে ডাকাত ঢুকবে কোনোভাবে, অকারেন্স করে, ট্রেসপাস করে ঢোকার পরে ডাকাতি করে সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। হুম, মানুষজন নাই, তাহলে কাউকে খুনও করা লাগবে না, কিছু করা লাগবে না, তাহলে ডাকাতের সাথে এখানে ট্রেসপাসটা যুক্ত হবে। তো এখানে হ্যাঁ, ডাকাতের উদ্দেশ্য, ডাকাতিরা চায় যে খুব সহজে আমরা মাল, মানে যেটা আছে, সোনা দানা হোক বা অন্যান্য মূল্যবান সম্পত্তি বা নগদ ক্যাশ যেগুলা পাবো, নিয়ে চলে যাব। মানুষকে তারা সহজে নাড়তে চায় না, যদি বাধা দেয় সেক্ষেত্রে তারা করবে। সব ডাকাতি দুর্ধর্ষ না, দুর্ধর্ষ যারা ডাকাত অনেক সময় ওপেন, তার মানে আগে তারা ঘোষণা দেয় বাড়ির মালিককে, মানে তারা পুরো পাড়াকে ঘোষণা দিয়ে হ্যাঁ, তারা এই কাজটা করবে। সেখানে আপনারা বলতে পারেন যে ভয় দেখাচ্ছে, সেটাও কিন্তু মুখ্য না, সেটা একটা বিশেষ ক্ষেত্র হতে পারে, সেই ডাকাত দলের আলাদা স্টাইল হতে পারে, কিন্তু হ্যাঁ, ডাকাতি সেটা তো তারা আগের দিনে আগের চিরকুট দিনে লিখে চিঠি দেন না? দিত, হ্যাঁ, চিঠি দিত, উড়ো চিঠি দিত। তো সেগুলো ভয় দেখাতো, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেইটা ডাকাতির উপাদানের মধ্যে কোথাও নাই। তো এখানে যেটা কথা হচ্ছে যে সম্পদ নিতে যাবে, কারণ এটা হচ্ছে অফেন্স এগেনস্ট টু প্রপার্টি, অন্য আচ্ছা, কোনো দেহ দেহ সংক্রান্ত অপরাধ না যে মানুষকে ভয় দেখাতে হবে। তারা সম্পদ বুঝতে যদি পারছি। পায় নিয়ে চলে আসবে। বুঝতে পারেননি? হ্যাঁ, এটা বুঝতে পারছি হচ্ছে স্যার। তখন ব্যাখ্যা করলাম। আর আচ্ছা, এটা ব্যাখ্যা করলাম এই কারণে, যখন প্রবলেমেটিক প্রশ্ন আসবে আপনারা এই পিন পয়েন্ট বিষয়গুলো সূক্ষ্মভাবে আপনাদের বুঝতে হবে। না বুঝলে, যেমন একটু আগে আমি একটা প্রশ্ন, যে নোটটা তৈরি করেছিলাম আগের বছরের নোটে, আমি ভুল ব্যাখ্যা দিয়েছিলাম, কারণ আমি একটা গাইডে ভুল ব্যাখ্যা পেয়েছি। খুব বাজারের, মানে এ লেভেল, এ এ ক্লাস গাইড, এ ক্লাস গাইড বলতে 4-5টা গাইডের যদি নাম বলি যাদের উপরে গাইড নাই, সেই গাইডেও কিন্তু কি আছে, ভুল আছে, তা ভুলের তো ঊর্ধ্বে আছে। নাই। আজকে আজকে আমি এটা পড়াতে গিয়ে এটা আমার নজরে আসলো যে হ্যাঁ, এটা আগে ভুল ব্যাখ্যা ছিল, সেটা আমাকে কারেকশন করতে হবে। এইভাবে সূক্ষ্মভাবে যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ি, তাহলে কি হবে, সঠিক হবে। আরেকটু বলে রাখা ভালো, রিটেন যে গাইড বাজারে আছে, কোনোটা কোনো
পরীক্ষক মানে যারা খাতা দেখেন, কারা খাতা দেখেন? জেলা জজ খাতা দেখেন, জাস্টিস খাতা দেখেন। কোনো জাস্টিসের বাজারে কোনো গাইড নাই, অর্থাৎ লিখিত গাইড বা প্রশ্ন সমাধান, লিখিত যে প্রশ্ন আছে এটার তো সমাধান আপনারা কোথায় পাচ্ছেন? গাইড থেকে পাচ্ছেন, বা আমরা দিচ্ছি, নোট থেকে পাচ্ছেন, বা নিজেরা হয়তো বা বের করে নিছেন। তাহলে কোনো গাইড কিন্তু কোনো জেলা জজ বা কোনো জাস্টিস লিখেননি। অতএব এইগুলো আমরা অ্যাডভোকেট যারা আছি তারাই বিশ্লেষণ করে বের করেছি। অতএব 100% যে কারেক্ট এটা কিন্তু কেউ দাবি করতে পারবে না, ভুল থাকবেই। এই বিশ্লেষণও ভুল থাকবে, ভুলের ঊর্ধ্বে না। অতএব আমাদের চিন্তা ভাবনা করে একটু আগাতে হবে। আর এখন যে প্রশ্ন পদ্ধতি 70% কারেক্ট উত্তর করলেও কিন্তু পাশ করা সম্ভব। তো এবার আমি জেনারেল প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। হাত উত্তোলন করেছেন হচ্ছে আব্দুল মজিদ ভাই। মজিদ ভাইকে সুযোগ দিচ্ছি, আর দেবদাস ভাইয়ের যদি আর প্রশ্ন থাকে করতে পারেন। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, করেন, প্রশ্ন হ্যাঁ করেন। স্যার। হ্যাঁ, ইসে দেওয়ানি সিভিল স্যুট আর হচ্ছে ক্রিমিনাল কেস, এটা স্যার কেন বলা হয়? এইটা সিভিল শুট, শুট হ্যাঁ। বলতে এইটা আপনার অফেন্স যেহেতু এখানে নাই, এখানে অধিকারের বিরুদ্ধে সু করা হয়। সুটা এটা হ্যাঁ। সিপিসি যখন পড়াবো এটা ক্লিয়ার হবে আপনাদের। আর সিআরপিসি পড়ালে কেস কেন বললে হচ্ছে সেটাও আপনার ক্লিয়ার হবে। সেটা সেই আচ্ছা স্যার। সেই জায়গাতে ঠিক আছে। ক্লিয়ার করি। রাত হয়ে গেছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আপনি ওকে। এটা এটা আপনি কাইন্ডলি লিখিত আকারে আমাকে মেসেজ দিয়ে রাখেন, তাহলে আচ্ছা। আপনাকে আমি সেই ব্যাখ্যাটা দিতে পারবো। টেক্সট যদি ব্যাখ্যা দিই তো দিলাম, অথবা আচ্ছা। ভয়েস মেল দিয়ে দিব। আর অন্য আচ্ছা। একটা ক্লাসে আমি আলোচনা করে দেবো, সিভিল ক্লাসে এটা আলোচনা হবে। ফাইন কোশ্চিন আপনার, আচ্ছা। কিন্তু থ্যাংক ইউ স্যার। এই কোশ্চিন এই ক্লাসে উপযোগী না। ঠিক ঠিক আছে, আছে স্যার, থ্যাংক ইউ। আপনি মেসেজ করে রাখবেন দয়া করে। আচ্ছা, জি, এবার আসসালামু আলাইকুম আব্দুল স্যার। আব্দুল মজিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? স্যার, অনেকদিন পর কথা হলো। আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আমার আলহামদুলিল্লাহ একটা ভাই, স্যার একটা এখন প্রশ্ন ভালো হলো আছে। যে জোরপূর্বক সম্পত্তি আদায় আর দস্যুতার মধ্যে সংজ্ঞাগত দিকটা আসলে পার্থক্যটা এক কথায় যদি বলি, এটা কিভাবে বলা যায়? এক কথায় হচ্ছে যদি নিকটে থেকে তাৎক্ষণিক ভয় দেখাই, নিকটে তাৎক্ষণিক ভয় মানে আচ্ছা। রহিম, মনে করেন যে এই আমার রেড পেন দেখা যাচ্ছে, জি স্যার, দেখা যাচ্ছে। রেড পেন এটা, আর মনে করেন যে আরেকটা এর সাথে নেই গ্রিন পেন। তাহলে গ্রিন বলতে ভিকটিম, ভালো মানুষ, আর রেড পেন মানে অ্যাকিউজড, খারাপ মানুষ। তো এই মানুষটা এই মানুষটার কাছ থেকে একটা সম্পত্তি নিবে, সেটা স্থাবর হোক অস্থাবর হোক। এখন সে যদি তার কাছে এসে ভয় দেখায়, তাহলে তো সে জি। তাৎক্ষণিক ভয় পাবেই। তারপরে নিকটে এসে ভয় দেখানো একটা ম্যাটার, আবার দূর থেকে যদি ভয় দেখায়, দূর থেকে কিভাবে ভয় দেখানো যাবে? মোবাইল ফোনে বা চিঠি দিয়ে। তো এই রেড এর নিকটে আসলে অবশ্যই সেটা দর্শিত হয়ে যাবে। আর নিকট থেকে যদি দূরে চলে যায়, দূরে চলে গেলে তাহলে দর্শিত জোরপূর্বক হতে পারে। সম্পত্তি। হ্যাঁ, দর্শিত হতে পারে, এক্সটর্শন হতে পারে। দূরে থেকে দর্শিত হতে পারে, এক্সটর্শন হতে পারে। দূরে থেকে কি দর্শিতা করা যাবে? যাবে। উদাহরণ দিচ্ছি, দূরে থেকে ফোন করে, মনে করেন একজন মানুষ আপনাকে বললো, আপনাকে দিয়ে উদাহরণ দিই, মনে করেন একটা মানুষ আপনাকে ফোন দিয়ে বলল যে আব্দুল মাজিদ সাহেব, আপনি এই নাম্বারে 1 লাখ টাকা বিকাশ করে দিবেন। যদি আপনি 1 লাখ টাকা বিকাশ করে না দেন, সেক্ষেত্রে আপনার এই যে ছেলে স্কুলে আছে, আপনার ছেলেকে আজকে কিডন্যাপ করে নিব। আপনার সময় হচ্ছে আধা ঘন্টা। কি বুঝলেন? ইনস্ট্যান্ট একটা ব্ল্যাকমেল করছে না, বুঝতে পারছি। ইনস্ট্যান্ট ফিডব্যাক। জি। কারণ আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনার এই ক্ষতি করব, আপনার ছেলের ক্ষতি করব, বা আপনার একটা গোডাউন আছে না, গোডাউনে অনেক পাট আপনি মজুত করে রাখছেন, ওই পাটে আগুন ধরাই দেব, আপনার অর্থনৈতিক অনেক ক্ষতি হবে। বা আপনার একটা পুকুর আছে না, পুকুরে মাছ ছেড়েছেন, বিষ ঢেলে দিব, পুরো পুকুর শেষ, 10 লাখ টাকার মাছ শেষ। আপনাকে ভয় দেখাচ্ছে। এই ভয় যদি আপনাকে সময় না দেয় যে আপনাকে 10 মিনিটে 1 ঘন্টার মধ্যে টাকা দিতে হবে, নাহলে এই কাজটা করব, তাহলে তাৎক্ষণিক একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক সে চাচ্ছে, তখনই সেটা দর্শিত হবে। আর এটাই যদি বলে আপনাকে 10 দিন সময় দিলাম, বা 1 সপ্তাহ সময় দিলাম, বা আপনাকে 2 মাস সময় দিলাম, এই 2 মাসের মধ্যে আপনি এই জিনিসটা দিবেন আমাকে, সেটা স্থাবর হোক অস্থাবর হোক, তাহলে এখানে ইনস্ট্যান্ট কিন্তু আর থাকছে না, সেটা কিন্তু লং টার্ম হয়ে যাচ্ছে। তার মানে
ভিকটিম ভাবার জন্য সময় পাচ্ছে, এটা হয়ে যাবে এক্সটর্শন, নট রবারি। ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট থ্রেট থাকছে না। তাই আশা করি ক্লিয়ার করতে পেরেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা, যদিও আজকের ক্লাসের সাথে যাচ্ছে না, আমাদের এই বলেন। নোটটার পৃষ্ঠা 84, হ্যাঁ। টপিক নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। এখানে স্যার যে প্রবলেমেটিক প্রশ্নটা আছে, এ বি এবং সি বিষ প্রয়োগে জেড এর মৃত্যু ঘটানো, এই প্রশ্নটা স্যার আয়াত স্যারের যে নোট আছে, গাইড হুম। আছে, সেখানে 36 ধারা ধরে উত্তর করা আছে, হুম। আর এ আপনার আছে 107 ধারা। 93টা। 84 নম্বর পৃষ্ঠায় 84, আচ্ছা। এইটা কোশ্চেন নাম্বার এই এই- এইটা যেহেতু শোনেন, এইটা যেহেতু আমি এখনো আলোচনা করিনি, আর আপনারা নোট পেয়েছেন আগের, এটা সংশোধন হচ্ছে। আচ্ছা আর আপনি এটা একটু আচ্ছা কাইন্ডলি টেক্সট আকারে দিয়ে রাখেন, এখন বললে তো আমার মনে থাকবে না, কালকে আচ্ছা কোর্টের আচ্ছা, ঠিক চাপে আছে। আছে। একটু কাইন্ডলি আমাকে টেক্সট আকারে দিয়ে রাখেন, অথবা ওই অংশটুকু আপনি লাল কালি দিয়ে হাইলাইট করে বা আন্ডারলাইন করে আপনি ছবি তুলে পাঠাই দেন। আমি বুঝতে আচ্ছা পেরেছি। ঠিক আছে স্যার। ওই একটু আগেই তো আমি এটার ব্যাখ্যা দিলাম যে সবাই ভুলের ঊর্ধ্বে নাই, আমিও না, ওনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। না, সেটাই যে স্যার, আমরা তাহলে কোনটা শিখে নিব, এই কারণে স্যার কনফিউশন দূর করে নিচ্ছে। না, এখানে ওই যখন আমি ওইটা আলোচনা করব, আলোচনা করার পরে জি তখন আপনি নিজে বুঝতে পারবেন। যেমন আজকে আমরা বলপূর্বক আদায় না, চুরি থেকে দস্যুতায় পরিণত হলো, কারণ এখানে বিনা সম্মতি, সম্মতি যেহেতু নাই সেহেতু চুরি সংগঠিত হচ্ছিল, সেটা আলটিমেটলি দস্যুতা হয়ে গেছে। বুঝেননি? বুঝতে পারছি। না স্যার, এই তো এই টপিকটা আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে তখন। 94 টপিক আলোচনা হয়েছে। 94 টপিক না স্যার, পৃষ্ঠা নম্বর 84, ও সরি, 84, টপিক আচ্ছা। নম্বর। আচ্ছা, আমি 94 মনে করছি। আপনি ওটা দিয়ে রাখেন, আমি সেটা দেখে নেক্সট ক্লাসে সংশোধন করে দেবো। ঠিক, ঠিক ঠিক আছে। আছে, ধন্যবাদ ধন্যবাদ। এগুলো ধন্যবাদ। টেক্সট আকারে আমাকে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, তো আসসালামু আলাইকুম। আর আর ওয়ালাইকুম আসসালাম। আর কারো প্রশ্ন আছে আপনাদের? যেহেতু প্রশ্ন নাই, তো ক্লাস শেষ করে দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।